গল্প ক্যাকটাস। গল্পের প্রথম অংশ। রাইটার তানিয়া শেখ তানিস্ক। যার সাথে আজ আমার বাসর তিনিই গতকাল আমাকে ধর্ষণ করেছেন। হ্যাঁ, আগে আমি ধর্ষিতা, তারপর বধূ। মহল্লার প্রভাবশালীর পুত্র আহনাফ চৌধুরী। তাদের প্রভাব, প্রতিপত্তি সবার উপরে। আর আমি সাধারণ স্কুল শিক্ষকের মেয়ে। না আছে ক্ষমতা, আর না আছে সাহস। যদিও একদিন এই সাহস দেখাতে গিয়েই আজ আমার এ দশা। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান ও প্রতিনিয়ত তার জোর জবরদস্তিতে বিরক্ত হয়ে সাহস জুগিয়ে চড় মেরেছিলাম। ব্যাস, সেটাই কাল হলো আমার জীবনের। তুলে নিয়ে ধর্ষণ করে ফেলে দিয়ে গেল বাড়ির সামনে। লোকলজ্জায় মরণমুখী আমার বাবা মা। থানা, পুলিশ করার সাহস তাদের নেই। জলে বাস করে কুমিরের সাথে লড়াই করার মতো সাহসী নয় তারা। কলেজ প্রিন্সিপালের পরামর্শে প্রভাবশালী রইস চৌধুরী এবং তার পুত্রের হাতে পায়ে ধরে বিয়ের অনুরোধ করে। আজকাল মিডিয়া সব ক্ষেত্রেই সরব। আমার বিষয়টাও এক কান দুকান হতে হতে দুয়েকজন সাংবাদিকের কানে পৌঁছায়। নিজেদের মানসম্মান রক্ষার্থে, পুত্রের কুকর্ম ঢাকতে, অবশেষে তারাও বাধ্য হয়ে বিয়েতে মতো দেয়। সর্বাঙ্গে ক্ষত বহন করে বধূ সেজে বাসর ঘরে বসে কাঁদছিলাম, বারবার নিজের নিয়তিকে ধিক্কার জানাচ্ছি। জীবনে বেশি কিছু কোনোদিন প্রত্যাশা করিনি। তবে কোন পাপে এমন শাস্তি আমার? ভাবনায় ছেদ হলো তার আগমনে। গোল্ডেন শেরওয়ানি পরিহিত আহনাফ ভেতরে প্রবেশ করল। ঘোমটার আড়াল থেকে এ দৃশ্য দেখা মাত্রই আতঙ্কে কাঁপছিলাম আমি। দরজা বন্ধ করে এলোমেলো পায়ে পাশে এসে বসল আহনাফ, তার হাবভাবে পরিলক্ষিত সে নেশায় বুঁদ হয়ে আছে। গলা শুকিয়ে চৈত্রের খরা। বুকের ভেতর ধূপধাপ শব্দে হৃৎপিণ্ডটা বাজছে। নাক টেনে ফুপিয়ে যাচ্ছি ক্রমশ বিছানার কোণায় সরতে সরতে। খুব বেশি দূর সরা হলো না। তার আগেই হেঁচকা টানে বুকে নিয়ে এলো আহনাফ। কানের কাছে মুখ এনে চাপা স্বরে বলল, সেই তো এলি বুকে। শুধু শুধু এত প্যারা কেন দিলি? কথা শেষ করে আচমকা বুক থেকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। চোয়াল শক্ত করে চেপে ধরে রাগে গোজগোজ করে বলল, থাপ্পড় দিয়েছিলি, সালিসের হুমকি দিয়েছিলি তাই না? কি হলো তার? আরও থাপ্পড় দিবি? দে, দে না। যে হাতে আহনাফের অসভ্যতায় অতিষ্ঠ হয়ে একদিন চড় দিয়েছিলাম, সে হাতটা টেনে ধরল সে। সিগারেট জ্বালিয়ে নির্দয়ভাবে পুড়াতে লাগলো সম্পূর্ণ হাতের তালু। ব্যথায় আর্তনাদ করতে চাইলাম কিন্তু পারলাম না। সকল দুয়ার আজ আমার জন্য বন্ধ। আহনাফ সমস্ত শক্তি ব্যয়ে ঝাঁপিয়ে পড়ল আমার উপর। গতকালের চেয়েও বেশি নির্মমতা আজ সে দেখালো। তার আত্মতৃপ্তির পরিসমাপ্তি হতেই সজোরে লাথি দিয়ে বিছানার থেকে ফ্লোরে ফেলে দিল। চোখের সম্মুখে সব ধোঁয়াশা হয়ে ক্রমশ ঘোর আধার নামল আমার। ভোরের সূর্য উদয় হয়। ঘুমন্ত পৃথিবী ধীরে ধীরে জাগছে। পাখির কিচিরমিচির ডাক, বাতাসে মৃদু মন্দ আবেশ সবই মনে হলো আজ তিক্ত, বড় যন্ত্রণার। ব্যথায় শরীরের হাড় পর্যন্ত বিদ্রোহ করে বসেছে। কিছুতেই নড়বে না তারা। নিরুপায়, অসহায় আমি কাঁদতেও পারছি না। কণ্ঠস্বর প্রচণ্ড ভয়ার্ষ্ট। দুর্বল চোখের পাতা ঢলে ঢলে পড়তে মরিয়া। ঠোঁটের, নাকের ক্ষতের জমাট বাঁধা আঠালো রক্তে মাছি, মশা উড়ে উড়ে বসছে। হাতটা নাড়িয়ে তাড়াব সে ক্ষমতাও আজ আর নেই আমার। এভাবে মরার মতো বেশ কিছুক্ষণ পড়ে থেকে পুনরায় জ্ঞান হারালাম। বাইরে শোরগোলের শব্দে দ্বিতীয় দফায় জ্ঞান ফিরল আমার। এবার নিজেকে তুলতুলে বিছানার উপর আবিষ্কার করলাম। একপাশ হয়ে কাত শুয়ে আছি। নড়াচড়া করার মতো বিন্দুমাত্র শক্তি আমার ভেতর সঞ্চিত নেই। শুয়ে শুয়ে শুনলাম বাইরে কেউ একজন গলা চড়িয়ে চিৎকার করছে। ব্যথা, আতঙ্ক আমাকে এতটাই দুর্বল করে দিয়েছে যে সব কথা শুনেও শুনছি না। মস্তিষ্ক কাজ করছে ধীর গতিতে। এভাবেই পড়ে রইলাম 7 দিন। কাজের লোক মারফত নিয়মিত খাবার, ওষুধ সব পাঠানো হচ্ছে। জোর করে গিলছিও সেগুলো আমি। কি করব বলুন? মরতে যে ভয় হয়। এই সুন্দর ধরনী ছেড়ে কে যেতে চায়?
ধরনী সুন্দর, তবে ধরনীর মানুষ কেন অসুন্দর, ভয়ানক? কি দোষে আজ আমি এমন দিন অতিবাহিত করছি? কি দোষ আমার? প্রতিটি মুহূর্ত, প্রতিটি সেকেন্ড বিধাতার কাছে জবাব চেয়ে কাঁদছি আমি। একসময় দেখা গেল কান্নাজল শুকিয়ে গেছে। আক্ষেপগুলোও ভেতরে দুর্বল হয়ে মাথা নুয়ে সব মেনে নিচ্ছে। আমি তবে বাদ থাকবো কেন? মেনে নিলাম ললাট লিখন মনে করে। আহনাফকে আজকাল আর জোর করতে হয় না। স্বেচ্ছায় সব দিয়ে দেই। স্বামী হিসেবে যা পাওনা সবই। সবই? না, সব নয়। ভালোবাসা তো দেইনি তাকে। অত্যাচারীকে ভয় করা, ঘৃণা করা সাজে ভালোবাসা নয়। একই বিছানায়, অতি নিকটে, তবুও তার আমার মনের মাঝে যোজন যোজন দূরত্ব। ঘর, গৃহস্থালির টুকিটাকি কাজ সেরে গোসলে ঢুকব বলে রুমে এসেছিলাম। এসে দেখি আহনাফ আধশোয়া হয়ে আছে বিছানায়। স্থির দৃষ্টিতে তাকিয়ে আমাকেই দেখছিল। আমি সবসময়ের মতোই নীরব। কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকব তখনই দরজা ধরে দাঁড়িয়ে গেল। চমকে তাকালাম ওর মুখের দিকে। আজ প্রথমবার হাসতে দেখলাম। তার হাসিতে আমি অভ্যস্ত নই। স্বভাবতই অপ্রস্তুত হয়ে মুখ নুয়ে রইলাম। তোকে খুব কষ্ট দিয়েছি তাই না নীরা? তার ব্যগ্র কণ্ঠস্বরের স্থলে শীতল কণ্ঠস্বর আমাকে যারপরনাই ভাবিয়ে তুলল। নত মাথায় ভ্রুকুটি করলাম আমি। আমায় ভাবতে দেখে অতি সন্নিকটে এলো আহনাফ। এক চিলতে ফাঁক রাখল না দুজনের মাঝে। থুতনি তুলে বলল, রাগের বশে কষ্ট দিয়ে ফেলেছি তোকে। অনেক বড় ভুল করেছি রে। ক্ষমা করে দিবি না? এবারও চুপ রইলাম। গত 7 দিনের অসহনীয় অত্যাচার, নির্যাতনে গলার স্বর আমার রুদ্ধ প্রায়। সহজে কথা বেরুচ্ছে না। আমাকে চুপ থাকতে দেখে আহনাফ দীর্ঘশ্বাস ফেলল। সূক্ষ্ম চোখে তার হাতে তোলা মুখটা আমার দেখছে সে। নীরবতা ভেঙে ফের বলল, আমি নতুন করে সবকিছু শুরু করতে চাই নীরা। তোর ভালোবাসায় ধন্য হতে চাই। ভালোবাসবি তো আমায় বল? নারী মন আমার। সমাজ, পরিবার বিচ্ছিন্ন হওয়ার ভয় সবসময়ই ছিল। আহনাফের আবেগে ঢালা প্রেম নিবেদন প্রত্যাখ্যান করে দ্বিতীয়বার জীবন কণ্টকাকীন করতে চাই না আমি। ভেবেছি এই তো সুখ এসেছে পায়ে হেঁটে। দুঃখ বুঝি ঘুচবে এবার। শীর্ণ দুহাতে জড়িয়ে নিয়েছি আহনাফকে। তার দেওয়া কষ্টে রুদ্ধ হওয়া কণ্ঠস্বর আমার ফের সরব হলো তার ভালোবাসায় সিক্ত হয়ে। অপ্রত্যাশিত পাওনায় খুশিই হলাম। অশ্রুসিক্ত নয়নে চেয়ে বললাম, হ্যাঁ ভালোবাসব। ভাগ্য ফের প্রহসন করল আমার সাথে। এতক্ষণ সুখ ভেবে যাকে আঁকড়ে ধরেছি বিষের কাঁটা হয়ে অন্তরে বিঁধল তা। বাথরুমের ফ্লোরে সজোরে ফেলে দিয়ে বাড়ি কাঁপিয়ে হাসছে আহনাফ। হাসতে হাসতে কুঁজো হয়ে হাততালি দিচ্ছে। ব্যঙ্গাত্মক সুরে বলল, আমাকে তোর ভালোবাসায় ধন্য করবি বল নীরা? হ্যাঁ ভালোবাসব। হাসি থামিয়ে চোখ মুখ কঠিন করে বলল, ভালোবাসা মাই ফুট। তোর মতো ফকিন্নিকে আহনাফ জুতার ফিতা পর্যন্ত বানাবে না। অথচ বউ হয়ে জোকের মতো বসে আছিস মাথার উপরে। গুনে গুনে 3 মাস থাকবি। তারপর দেখি কি করে থাকি সে বাড়ি। আমাকে অপমান করার 7 জনমের মতো বুঝাব তোকে এই 3 মাস। আহনাফ কথা শেষ করল আমার চুলের মুঠি ধরে টেনে বিছানায় ফেলে। তারপর যা গত 7 দিন ধরে করে আসছে, তাই করল। যতটা আঘাত দেওয়া সম্ভব দিল সে। পুরনো ক্ষত গভীর ক্ষতের রূপ নেয়। লাঞ্ছনা, অপমানে লাশের ন্যায় পড়ে রইলাম বিছানায়। আহনাফ একদিন ভালো হবে, তার দেওয়া আঘাত তারই ভালোবাসার স্পর্শে বিলীন হবে, এই শেষ আশা বুকে বাঁধলাম। আত্মসম্মানের গলা টিপে এ বাড়ির মাটি কামড়ে পড়ে আছি। কোথায় যাব? সব পথ বন্ধ আমার সামনে। ঘরকুনো মেয়ে ছিলাম। বাইরের দুনিয়ার সঠতা বুঝতে পারিনি। কিভাবে একলা চলতে হয় সেটাও জানি না। যদি জানতাম তবে পালিয়ে যেতাম। দূর বহুদূর। একটু একটু করে সাহস সঞ্চার করছি। মনে আশা বেঁধে রেখেছি একদিন এই অত্যাচারের নাগপাশের শিকল ভেঙে পালিয়ে যাব। কোনোদিন ফিরে আসব না এই পথে আর। জ্বরে কাঁপছে শরীর। অত্যাধিক ব্যথা নিয়ে কুলিয়ে উঠছে না দেহটা বুঝি।
এলোমেলো ভাবনা চিন্তা মনে রান্নাঘরে বসে কুটনা কুটছিলাম। শাশুড়ি বাজখাই গলায় চেঁচিয়ে বললেন, নবাবের বেটি, বলি এত ধীরে ধীরে কুটলে রান্না কি কাল করবি? আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে জরিনা খালা বলে উঠলেন, বুঝি বউয়ের তো শরীরটা ভালা না, গতরটা জ্বরে কাঁপতাছে, ডাক্তার দেহান না কেন? জরিনা খালার কথায় তেলেবেগুনে জ্বলে উঠল শাশুড়ি। ডাক্তার দেখাবো? এই ফকিন্নির জন্য মানসম্মান সব গেছে আমার স্বামী আর পোলার। ছেলেধরা ছোট জাত আমার পোলাডার মাথা খারাপ করে দিছে। নয়তো কি এমন পচা শামুকে পা কাটে আমার 7 রাজার ধন? জ্বর কেন কলেরা হয়ে মোরক এই অলক্ষণে। শাশুড়ির গালাগাল একদিনে উঠতে বসতে শুনে শুনে গা সহা আমার। নির্বিকার কাপা শরীরে করলা কুচি করছিলাম। করলার শক্ত বিচি বটিতে চাপ দিতেই অসাবধানতা বশত আঙুল কেটে জরিনা খালা জোর করে সরিয়ে দিতে চাইল, কিন্তু পারল না। শাশুড়ি রাজ্যের কটু কথায় কান ভারী করে তুলল তার। খালা আমার মতো হয়তো অসহায় নয় কিংবা ভীতু নয়, তাই তো মুখ ঝামটা মেরে হনহন করে বাড়ি থেকে বেরিয়ে গেল। তার এহেন দুঃসাহসে শাশুড়ির চিৎকার চেঁচামেচির মাত্রা বাড়ল আরো। জরিনা খালার যাওয়ার পথে তাকিয়ে ধমকি দিল তার বাড়িতে জরিনার কোনো জায়গা নেই আর। সে যেন এই মুখও না হয়। শাশুড়ি কিংবা জরিনা খালা দুজনই জানে তাদের রাগ বরাবরের মতোই ক্ষণস্থায়ী। দুজনের প্রয়োজন দুজনকে। জরিনা খালার দুর্ব্যবহারের পুরোটা দায় তিনি আমার উপর দিলেন। আমার 14 গোষ্ঠীর জীবিত মৃত কাউকে বাদ রাখলেন না। জাত গোষ্ঠী নিয়ে তার মুখের ভাষা শুনে ভীষণ কষ্ট হচ্ছিল। নিজের উপর হওয়া অত্যাচার হজম করি, কিন্তু বাপ মা ভাই তাদের কি দোষ? আমার বাবা মা কিংবা আত্মীয় হওয়াই বুঝি দোষী তারা। জরিনা খালা চলে যাওয়ায় কাজ বেশি বাড়ল আমার। তপ্ত শরীরে ঘোলাটে দৃষ্টিতে ধীরে ধীরে 3-4 পদের তরকারি রান্না করে টেবিলে সাজিয়ে রাখলাম। রান্নাঘর ধুয়ে মুছে চলে এলাম ঘরে। শরীরটা বুঝি আর কুলোচ্ছে না এবার। না চাইতেও ফ্লোরে শুয়ে পড়লাম। ঘুম ভাঙল আহনাফের চড়া গলার শব্দে। ঢুলুঢুলু দুর্বল চোখের পাতা মেলে অসহায়ের মতো চেয়ে রইলাম তার দিকে। আমার করুণ অবস্থা দেখে হয়তো করুণা হলো আহনাফের। দৃষ্টি শান্ত করে নরম গলায় জিজ্ঞেস করল, জ্বর কি বেশি বেড়েছে? ঘাড় নাড়িয়ে হ্যাঁ বুঝালাম। অপ্রত্যাশিতভাবে এগিয়ে এলো সে। হাঁটু ভর দিয়ে বসল সম্মুখে। ভয়ে জর্জর হয়ে রইলাম আমি। আমাকে অবাক করে কপালে হাত রাখল আহনাফ। কপালে ভাঁজ ফেলে আহনাফ ধমকের সুরে বলল, গায়ে জ্বর পুষে কি প্রমাণ করতে চাস? চমকে উঠলাম আমি, ভীরু নয়নে তার দিকে তাকিয়ে বুঝালাম সে যা ভাবছে তা নয়। যে আমার বাহ্যিক ব্যথা বোঝে না সে কি আমার অব্যক্ত ভাষা বুঝবে? আহনাফ বুঝল না। এক প্রকার রেগে বলল, তোর মতলব বুঝি না ভেবেছিস? এসব অসহায়ত্বের ভাড়ামি করে মন গলাতে চাস সে কি আমি বুঝি না? তোর এসব সস্তা নাটকে আহনাফ ভুলবে না। আহনাফের কথাগুলো স্বরবিদ্ধ হলো আমার হৃদয়ে। দাঁত কামড়ে অশ্রু সংবরণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে গেলাম। সব চেষ্টাই বৃথা আমার। আহনাফ দুটো ওষুধের পাতা আমার দিকে ছুঁড়ে ফেলে বলল, সময় মতো খেয়ে নিস। রাতের মধ্যে জ্বর যেন কম দেখি। কথা কি কানে গেছে তোর? তার উঁচু গলার আওয়াজে কেঁপে উঠলাম আমি। নত মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। আমার গলার স্বর আমি আজকাল শুনি না। আহনাফও হয়তো শোনেনি। মাথা নাড়ানোতেই আশ্বস্ত হয়ে বেরিয়ে গেল রুম ছেড়ে। সেই জ্বর সেদিন তো সারল, তবে ভেতরে ভেতরে ঘাপটি মেরে রইল। সময় সুযোগে সেও জেগে ওঠে আমাকে নাজেহাল করতে। এ বাড়ি এসেছি 1 মাস পার হয়েছে আমার। কম সময় হলেও এ বাড়ির বৈরী পরিবেশ ও মানুষগুলোর রূঢ় ব্যবহারে নিজেকে মানিয়ে নিয়েছি। বলে রাখি, আমাদের মহল্লা তেমন অভিজাত নয়, মেইন টাউন থেকে অনেকটা ভেতরে হওয়ায় গ্রামীণ ভাব আছে। আমার শ্বশুরবাড়ি অর্থাৎ আহনাফরা হলো স্থানীয়। তাদের বাড়িটিও পুরনো ধাঁচের দ্বিতল বাড়ি। চারপাশে প্রাচীর দিয়ে ঘেরা। মাঝখানে টাইলসের গোল উঠোন। সদর দরজা ডিঙিয়ে সম্মুখ ভাগেই পড়ে টাইলস বসানো ঝকঝকে উঠোন।
সেটা পেরিয়ে সামনে এলেই বাড়ির গ্রিলবেষ্টিত বারান্দা, তারপর বসার ঘর। বসার ঘরের তিন কোণে তিনটে রুম। কোণের দেয়াল ঘেঁষে এঁকেবেঁকে দোতলায় উঠে গেছে সিঁড়ি। আহনাফের রুমটা দোতলায়। পাশে আরও তিনটে রুম আছে। তবে উপরে আহনাফ এবং আমি একাই থাকি। আমার শাশুড়ির হাঁটুতে ব্যথা। তিনি সিঁড়ি চড়তে পারেন না। নিচতলার দক্ষিণের রুম তাদের। ভাবছেন এত বড় বাড়ি আর আমরা মাত্র 4টে প্রাণী? জি না, এ বাড়িতে লেকলস্করের অভাব নেই। আহনাফদের মাছের খামার, কাঁচা বাজারের আড়ত আছে। আহনাফের বাবা স্থানীয় লিডার। কর্মচারী কিংবা দলের লোকের আনাগোনা প্রয়োজনে অপ্রয়োজনে নিয়মিতই হয় এ বাড়ি। প্রতিদিন কমপক্ষে 10 জন লোকের রান্নার আয়োজন করতে হয় আমাদের। আমাদের বলতে আমি, জরিনা খালা আর হাবুর মাকে। দিনের অর্ধেক ভাগ কেটে যায় রান্না, ধোয়া মোছাতেই। বাকি সময়টুকু ঘর পরিষ্কার এবং আমার জন্য নির্ধারিত কাজ শাশুড়ির পা টিপে দেওয়া। আহনাফ তো স্বামী। তার অধিকারবোধে যা প্রাপ্য তাই সে পায়। এভাবেই কাটছে আমার দিন। নিজের নিয়তিকে ধিক্কার দেওয়ার অবসর আমার এখন আর নেই। রাতে যেটুকু ফুরসত পাই তখন দেহ জাগতে নারাজ। এক ঘুমে ভোর। তারপর একই নিয়মে, একই কাজ। রাতের রান্নার জোগাড়জান্তি করছিলাম আমি আর জরিনা খালা। হাবুর মা দুপুরের পরে আর থাকে না। বারান্দার শেষ মাথায় টালির ছাউনি দেওয়া পাকা রান্নাঘর। গুদাম ঘর থেকে চাল আনতে যাচ্ছিলাম আমি। পথিমধ্যে পিছু ডাকল শাশুড়ি মা। তার গলার স্বর এসেছি অবধি মাতৃকোমল পায়নি, তবে এর বিপরীত হয় ছেলের সামনে। তখন তিনি ভেজা বিড়ালের মতো কুই কুই করে কথা বলেন আর স্বামীর সাথে আহ্লাদিত স্বরে। ফর্সা সুন্দর গালটা এখনো ঝলমল করে আমার শাশুড়ির। যৌবনে তিনি যে অপরূপা সুন্দরী ছিলেন তা তার দেহের গড়ন দেখলে যে কেউ বুঝবে। সারাটা দিন পান চিবান তিনি। দেখতে বেশ লাগে তবে ব্যবহারে সেই বেশটা বিলীন হয়। মধ্যমা আঙ্গুলের মাথা থেকে একচিলতে চুন দাঁতে লাগিয়ে মুখে রাখা পান চিবিয়ে বললেন, চাউল 2 সের বেশি দিস, আমার ভাতিজা আসছে চট্টগ্রাম থেকে। ফ্রিজ থেকে গরুর গোশত, মুরগি আর গতকাল খামার থেকে যে কাতলা মাছটা ধরছে ওটাও বের কর। গরুর রেজালা, মুরগিরে ঝাল কইরা কষাবি, সাথে আলু, পটল দিয়া কাতলা ঝোল করবি। সোনা আব্বা আমার এইগুলো খুব পছন্দ করে। শোন মাস্টরের মাইয়া রান্না যেন ভালো হয়। ব্যারিস্টারি পাশ করে আসছে আমার সোনা আব্বা। কত নাম ডাকর। খাওয়া যদি ভালো না হয় তোরে বটি দিয়ে কুটি কুটি করে খামারে ফেলে দেব। যা সামনে থেকে। চুপচাপ চলে এলাম গুদাম ঘরে। চাল নিতে নিতে শুনলাম বাইরে কাকে যেন ভাতিজার গুণকীর্তন শোনাচ্ছে। আমি ঠোঁট বাঁকিয়ে হাসলাম। ব্যঙ্গ করে বিড়বিড় করলাম, এক গাছের ফল সব একই হয়। এত গুণকীর্তন করছে আসলে তো হবে ওই আহনাফের মতোই। হাজার হোক মামাতো, ফুফাত ভাই ভাই। সব রেডি করে রান্নার কাজে হাত দিলাম। জরিনা খালা এগিয়ে গুছিয়ে দিল। রান্না শেষ করে হাফ ছাড়লাম দুজন। বর্ষার মৌসুম অথচ 3 দিন ধরে বৃষ্টির দেখা নেই। ভ্যাপসা গরমে ঘন্টার পর ঘন্টা চুলার সামনে বসে থেকে প্রাণ ওষ্ঠাগত। শাড়ির আঁচল টেনে মুখ, গলা মুছে চুলা বন্ধ করলাম। রান্নাঘরের জানালা দিয়ে উকি দিলাম আকাশে। তারার দেখা নাই সেখানে, আকাশ মেঘাচ্ছন্ন। বৃষ্টি কি তবে ঝরবে আজ? একটা ক্ষীণ আশা জাগলো মনে। নে এইটুকু খেয়ে নে। সারাটা দিন তো খেটেই মরছিস। শরীরের যে হাড্ডি গোনা যাচ্ছে সেদিকে খেয়াল আছে? একটা প্লেটে 1 টুকরো বড় কাতলার পিস, 3-4 টুকরো গরুর গোশত, আর ভাত একসাথে করে প্লেটটা তুলে ধরল আমার দিকে জরিনা খালা। আমি ভয়ে এদিক সেদিকে তাকিয়ে বললাম, তোমার মাথা খারাপ হয়েছে খালা? মা দেখলে খুন্তি পোড়া দেবে সারা শরীরে। আমাকে চোর বানাতে চাও তুমি? মোর জ্বালা। চোর বানাইতে চামু কেন? কেউ দেখব না। তরতরি খাইয়া লত। ধর। আমি খাবো না খালা। তুমি খাও তোমার খিদে পেলে। পাশ কাটিয়ে চলে যেতে উদ্যত হতেই খালা হাত চেপে ধরে। ধমক দিয়ে বসিয়ে কোলের মধ্যে খাবার সমেত প্লেটটা রেখে বলে, এত ভয় পাস কেন লোছেরি?
ভয়ে ভয়েই তো মরবি তুই। যারা পাপ করলো তারা তো সিনা টান করে ঘোরে আর তুই ভয়ে মরস। খাইয়া দাইয়া গায়ে কাটা জন্মা। সেই কাটার বিষ বিন্দাইয়া মারবি এক একটারে। তাইলে না তোর জনম সার্থক। কথা না কইয়া চুপচাপ খা। আমি পাহারা দিতাছি। কেউ আইলে কমুনে। খালা সত্যি আমার খিদে নেই। কাচুমাচু করে বললাম আমি। আবার নাকে কান্দোস? বেশি কথা কইবি তো চোপার মধ্যে দিমু একটা। তোর কষ্ট এই অমানুষগুলার চোখে না পড়ুক, আমার চোখে তো পড়ে। আন্ধা না সব দেখি আমি। চুপচাপ খা। জরিনা খালার চোখ বড় বড় করে ধমকানিতে গলা শুকিয়ে গেল আমার। জরিনা খালার মাথায় একটু দোষ আছে সবাই জানে। আমার শাশুড়িও তার রাগকে ভয় পান। রাগলে নাকি বোধবুদ্ধি থাকে না তার। সুতরাং তার রাগকে উপেক্ষা করা আমার সাহসের বাইরে। একদিকে শাশুড়ির ভয়, অপর দিকে সম্মুখে চোখ রাঙিয়ে দাঁড়ানো জরিনা খালা। এক গাল ভাত মুখে পড়তে ভয়ের শেষ রইল না আমার। ভয়ে ভয়ে নাকে মুখে সবটা দ্রুত শেষ করতে হলো খালার তাড়ায়। হাত ধুয়ে পানিটুকু মুখে দিতেই বাইরে আহনাফের চিৎকার শুনে নাকে উঠে গেল পানি। খালা ছুটে বেরিয়ে গেলেন বাইরে। কাশতে কাশতে আমিও রান্নাঘরের দরজার পাশে দাঁড়ালাম। আহনাফ মা মা বলে বাড়ি মাথায় তুলে নিয়েছে। ছেলের কর্কশ আওয়াজে আহনাফের মা মিনি বিড়ালের মতো মুখটা একটুখানি করে ছেলের সামনে এসে দাঁড়ালেন। আহনাফের রাগ সম্পর্কে আমি ভালোমতোই জ্ঞান রাখি। এমনি সময় মানুষ মনে হলেও রেগে গেলে হিংস্র হায়নায় রূপ নেয় সে। মায়ের চুপসানো মুখের তোয়াক্কা না করে সামনে রাখা টুলটা আছড়ে ভাঙল। সাথে আরো যা পেল সবই ভেঙে তছনছ করে। গোঙাতে গোঙাতে হুঙ্কার ছেড়ে বলে, কোন সাহসে তোর ভাইয়ের ছেলেকে আসতে বলেছি সেখানে তুই? কুত্তার বাচ্চা, তোর এত স্পর্ধা কি করে হয়? এখনই মোবাইল করে না করে দে রাফসানকে। কর মোবাইল। আহনাফের মা কাঁদো কাঁদো স্বরে ছেলেকে শান্ত করার চেষ্টা করে। যা এতদিন পারেননি তা আজ কি করে পারবেন তিনি? আহনাফ মায়ের এগিয়ে আসা হাতটা মুচড়ে ধরে চিৎকার করে, তোর ওই ভাইয়ের ছেলে আমাকে কি করেছিল মনে নেই? সব জেনেও কেন আসতে বললি তুই? আমাকে মারতে চাস? তাহলে বল, এখনই মরে ধুয়ে সাফ হচ্ছি। টেবিলে রাখা ফল কাটা ছুরি নিয়ে মুহূর্তের মধ্যে হাতের শিরা বরাবর টান মারে সে। গল গল করে রক্ত পড়ছে। আহনাফের মার বোধ হয় মাথা ঘুরে গেছে। আল্লাহ গো বলে চিৎকার দিয়ে বসে পড়লেন তিনি। আমি ভয় একচুল নড়লাম না, তবে উদ্বিগ্ন হচ্ছি মনে মনে। সে সময় বাড়িতে উপস্থিত আরতে কাজ করা দুজন ছেলে ছুটে গেলে আহনাফ লাথি মেরে সরিয়ে দেয় তাদের। রাগে ফোঁসফোঁস করছে সে। ঘটনাক্রমে তখনই এসে হাজির হলেন আমার শ্বশুর রইস চৌধুরী। সদর দরজায় স্বামীর গলার আওয়াজ পেয়ে আমার শাশুড়ি সর্বশক্তি ব্যয় আর্তচিৎকার করে উঠলেন। শ্বশুর বেচারা বোধ করি মোবাইলে কথা বলছিলেন। স্ত্রীর এহেন কান্নার সাথে তিনি পূর্ব পরিচিত। তাই তো মোবাইল ফেলেই লুঙ্গি হাঁটু সমান তুলে ছুটে এলেন স্ত্রী পুত্রের সম্মুখে। ছেলের রক্তারক্তি অবস্থা দেখে দুহাতে ঝাপটে ধরে বসার ঘরে নিয়ে গেলেন। এসি ফুল স্পিডে ছেড়ে দুরুদ পরে ফু দিতে লাগলেন তিনি। আমার শ্বশুর পালোয়ান গোছের লোক। শ্যাম বর্ণ, দীর্ঘ দেহ তার। বয়স 50 পেরিয়ে 60 ছুঁই ছুঁই, অথচ মনে হয় লড়াইয়ে নামলে একাই এক হাতে 10টাকে ফেলে দেবেন। এলাকার মানুষ তাকে সমীহ কম ভয় বেশি পায়। আহনাফ হয়েছে অবিকল বাবার মতো। মায়ের সাথে দৈহিক কিংবা মানসিক তেমন মিল পাওয়া যায় না তার। তবে মা ছেলে দুজনই কটুভাষী। এখানেই যা মিল। সবাই উঠোনে দাঁড়িয়ে বাপ ছেলেকে দেখছে। আমি রান্না ঘর ছেড়ে ভীরু পদে এগিয়ে গেলাম। শাশুড়ি মাকে পাখা দিয়ে বাতাস করতে বলল জরিনা খালা। আমি দ্রুত পদে পাখা নিয়ে এসে বাতাস করতে লাগলাম। জরিনা খালা তেল পানি মিশিয়ে শ্বশুর মশাইয়ের হাতে দিলেন। কাটা হাতে অ্যান্টিসেপটিক লাগিয়ে ছেলের মাথায় তেল পানি দিয়ে আব্বা আব্বা করছেন আহনাফের বাবা। কান্নার জল ক্ষণে ক্ষণে মুছে ছেলেকে শান্ত করার সকল উপায় কাজে লাগালেন তিনি। ফলস্বরূপ আহনাফ কিছুটা শান্ত হল। অনুযোগের সুরে তার আব্বাকে সব বলছে সে।
ছেলের পক্ষ নিয়ে আমার শ্বশুর মশাই তার বউকে গালাগাল দিলেন। তাতে যেন আরো বেশি কাঁদলেন আহনাফের মা। কি ভাবছেন গালগাল খেয়ে কাঁদছেন তিনি? আরে না, ছেলেকে বোঝাচ্ছেন তিনিই দোষী। তার গালাগাল খাওয়াই উচিত। তাদের এই ছেলে ভোলানোর বকাবকি, কান্নাকাটিতে আহনাফ অবশেষে শান্ত হল। এর মধ্যে আমি 2 গ্লাস ঠান্ডা শরবত পাঠানোর আদেশ দ্রুত পালন করে পাঠিয়ে দিলাম। ছেলের ভাবভঙ্গি পর্যবেক্ষণ শেষে রইস চৌধুরী নরম সুরে বললেন, রাগ করে না বাপ আমার। রাফসান যা করেছিল ভুলে যাও। হাজার হোক মামাতো ভাই তো তোমার। না আব্বা, তুমি বুঝতাছ না ব্যাপারটা। সামান্য একটা দোষে ঘাড় ধরে থানায় নিয়ে গেছিল আর এখন যদি শোনে। আহনাফের কণ্ঠস্বর কাঁপে। রইস চৌধুরীর ছেলের ভয় বুঝতে পেরে গম্ভীর হয়ে যান। কে বলবে এই বাঘ বিড়াল হয়ে গেছে কারো আগমনের ভয়। আহনাফ ঢোক গিলে বাবার মুখের দিকে উদ্বিগ্ন চোখে তাকায়। রইস চৌধুরী এতক্ষণে ছেলের ভয় দূর করতে মুচকি হাসলেন। আহনাফ কটমট করে তাকায় বাবার পানে। রইস চৌধুরী ছেলের কাঁধে সজোরে চাপ দিয়ে বলেন, ব্যাটা এত সামান্য ব্যাপারে ঘাবড়ে গেলি? কার পোলা তুই? এই রইস চৌধুরীর পোলা। বাঘ হইয়া থাকবি, তা না করে রাফসানকে ভয় পাচ্ছিস? পাগল! আব্বা তুমি বুঝতাছ না। বাঘও কিন্তু বিপদ দেখলে পিছায় পড়ে। রাফসান আমার জন্য সেই বিপদ। ঘাবড়াব না বলছো তুমি? যখন আহনাফের কথা থামিয়ে দিল রইস চৌধুরী। সবাইকে আর চোখে লক্ষ্য করে চাপা স্বরে বলল, চুপ কর। রাফসান আর বিপদ? এমন কিছুই হবে না। রাফসান এখানে আসছে আমার প্রয়োজনে। যেকদিন থাকবে তোর আর ওই ছেমরির বিষয় গোপন থাকবে। তুইও দূরে দূরে থাকবি ওর থেকে একদিন। বাকিটা আমি সামলে নেব। কিন্তু আব্বা। আহনাফ বিরক্তি প্রকাশ করে চুপ হয়ে যায়। তার ইচ্ছা হচ্ছে না রাফসান। রাফসান করতে। এই নামটাকে যতটা অপছন্দ, এই নামের মানুষটাকে তার চেয়ে কয়েক গুণ বেশি অপছন্দ তার। ছেলের অব্যক্ত মনোকষ্ট রইস চৌধুরী বুঝে দীর্ঘশ্বাস ছাড়ল। ছেলের কাটা হাতে ব্যান্ডেজের শেষ গিট দিয়ে বললেন, তুমিই আমার একমাত্র সন্তান আহনাফ। তোমার দিকে কোনো বিপদ আসলে আগে আমি আর তোমার মাতার মুখোমুখি হব। তোমার কিছুই হবে না বাপ। ভয়ে ভয়ে নয়, আমোদে প্রমোদে বাঁচো। রাফসান তো চিরজীবন আর থাকতে আসছে না। দুশ্চিন্তা করো না বাপ। যাও ঘরে যাও। আহনাফ মনে মনে স্বস্তি অনুভব করে। এতক্ষণে আধারে নিমজ্জিত তার চেহারায় রৌদ্রোজ্জ্বল চিলিক দেয়। আগের মতো তেজ ফুটে ওঠে তার মুখমণ্ডলে। বাবাকে শক্ত করে জড়িয়ে গালে চুমু খেয়ে উঠে দাঁড়ায় সে। আমাকে অদূরে দাঁড়াতে দেখে নাম ধরে ডাকে আহনাফ। তারপর সিঁড়ি ধরে উপরে উঠে যায়। আমি ঘোমটা টেনে শ্বশুরের সম্মুখ দিয়ে তার পিছু পিছু উপরে উঠছি। আকাশে গুরুম গুরুম বাজ পড়ছে। বিদ্যুতের ঝলকানিতে বাইরের ঘুটঘুটে অন্ধকার আলোকিত হচ্ছে হঠাৎ হঠাৎ। মনে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হবে আজ রাতে। সকল রুক্ষতা, তপ্ততা ছাপিয়ে ঝড়ো ঝড়ো ঝরবে পৃথিবীর বুকে। সেই বৃষ্টির পরশে শ্রান্ত, স্নিগ্ধ হবে ধরা। এলো এলো বর্ষণ গগন গর্জে। হৃদয় আমার নাহি আজিকে হর্ষে। মেঘের গর্জনে এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হল। ঘোর অন্ধকার ফুঁড়ে জ্বলে উঠল আইপিএসের আলো। বাড়ির সবকটা রুমে সংযোগ নেই আইপিএসের। যেকটাই আছে সেখানের আলোতেই বাইরে স্পষ্ট দেখা যেত, তবে বৃষ্টির কারণে সে দেখায় সমস্যা হচ্ছে। দোতলার করিডোরের রেলিং ঘেঁষে দাঁড়ানো আমি। এখানে দাঁড়িয়ে পুরো বাড়ির সামনের অংশ অবলোকন করা যায়। নিচের উঠোন, বড় গেট, সামনের পিছঢালা সরু রাস্তা, পাশের বিস্তীর্ণ সমতল ভূমি। অদূরে দিঘি সদৃশ্য মাছের বিশাল খামার। সবটা এই আধার নামা বৃষ্টিতে দেখা যাচ্ছে না এই মুহূর্তে। তবুও দেখছি। মনের চোখ দিয়ে না দেখাকে দেখছি আমি। একটু একটু করে সরে এলাম পাশের পিলারটার কাছে। সম্পূর্ণ ভর দিয়ে একপেশে হয়ে দাঁড়িয়ে বাইরের অন্ধকারচ্ছন্ন ঝুম বৃষ্টি দেখছি। শুধু কি দেখছি? না, মন প্রাণ উজাড় করে অনুভব করছি এই বাদলধারার প্রশান্তি।
এক হাত বাড়িয়ে বৃষ্টি ছোঁয়ার খেলায় মাত্তে স্বাদ জাগল। প্রকৃতির মতোই বর্ষা মানব মনের ভেতরের আবর্জনা দূর করে। দূর করে হীনমন্যতা, জড়তা। বৃষ্টির এই টুপটাপ ঝরে পড়ার মধ্যে যে ছন্দ আছে, তা যেন প্রতিটি ছন্দপতন মনুষ্যের ভাবনা জাগায়। জোর করে ছন্দে ছন্দে বাঁচতে। আমারও ঠিক এই মুহূর্তে তাই ইচ্ছা হলো। ছন্দে ছন্দে কাঁদতে, ছন্দে ছন্দে মনের অব্যক্ত সকল ব্যথা, বেদন জানাতে। দ্বিতীয়টা না পারলেও প্রথমটা পারলাম আমি। নীরবে নিভৃতে বর্ষার ধারার সাথে পাল্লা দিয়ে কাঁদছি। সম্মুখ ভাগ বৃষ্টিতে ভিজে একাইকার আমার। করিডোরে আইপিএসের বাতি জ্বলেনি কোনো কারণবশত। শুধু একটু দূরে আহনাফের ঘর থেকে আলো ছিটকে বেরুচ্ছে। আমি আলো থেকে নিজেকে সরিয়ে নিলাম, পুরোপুরি অন্ধকারে গা লুকানোর চেষ্টা আমার। আজকাল চোখে আলোর তীব্রতা সহ্য হয় না। জ্বালা করে, বড্ড বেশি জ্বালা করে। চোখ বন্ধ করে শুকনো ঠোঁটে বৃষ্টির সতেজতা মাখছি। মুখমণ্ডল ধুয়ে চিবুক গড়িয়ে পড়ছে বৃষ্টির ফোঁটা। হঠাৎ কারো ঠোঁটের উষ্ণতা অনুভব করলাম সেখানে। চিবুক ছোঁয়ানো জল কিছুতেই নিচে পড়তে দিচ্ছে না সে। বুকের বসন খুলে পড়ে সেই পুরুষের উন্মাদনায়। বৃষ্টির জল আর তার স্পর্শ পাল্লা দিয়ে ছুঁতে ব্যস্ত আমায়। অবশেষে বৃষ্টি হার মানল তার কাছে। ছিনিয়ে নিয়ে এলো কোলে তুলে একান্তই তার করে। এই ঘরে আসার সাধ্য বৃষ্টির নাই। এখানে তো কেবল একজনেরই রাজত্ব, আহনাফের। কেবল আহনাফের। আমি সর্বাত্মক চেষ্টা করছি আহনাফকে আমার ভালোবাসা দেওয়ার। কিন্তু মনের উপর জোর খাটানো কি এতই সহজ? সকল চেষ্টা আমার ব্যর্থ হয় সেই সেদিনের লোমহর্ষক স্মৃতিচারণে। আমার দুহাত নিজে থেকে গলায় পেঁচিয়ে নেয় আহনাফ। আজকাল তার রূঢ়তা এই মিলন মুহূর্তে কিছুটা নরম হয়। আমার ঠোঁটে গভীর চুম্বন শেষে স্থির দৃষ্টি মেলে তাকিয়ে রইল সে। নীরবতা ভেঙে একসময় বলল, এত শুকিয়ে যাচ্ছিস কেন তুই? নিজেকে শেষ করে আমাকে শাস্তি দিতে চাস? আহনাফের কথা শুনে তার চোখে চোখ রাখলাম আমি। এই চোখ দেখলে কে বলবে এই মানুষটার অন্তর কতটা নিষ্ঠুর, কতটা হিংস্র আর উন্মাদ হয়ে ওঠে সামান্য প্রত্যাখ্যানে। দুচোখ আমার জলে টইটুম্বুর। তা দেখে আহনাফ দৃষ্টি সরিয়ে নিল। মন বলল, এতই নাকি সাহস তার? তবে এই চোখে চোখ রাখতে ভয় কেন? আহনাফ আর কথা বাড়াল না। ঘর জুড়ে ভারী নিঃশ্বাসের শব্দ। হঠাৎ দরজায় জোরে জোরে আঘাত করতে লাগল কেউ। আহনাফ বিরক্ত হল। রেগে গলা চড়িয়ে প্রশ্ন করল, কে? আব্বাজান আমি। তোমার জরিনা খালা। খালা, তোমার কি বোধবুদ্ধি একেবারেই কমে গেল? কেন বিরক্ত করছো? যাও বলছি। আহনাফ ধমকের সুরে বলল, আমার ঠেকা পড়ছে তোমারে বিরক্ত করুম। তোমার বাপ কইছে নিচে আইতে তোমারে। তোমার জম। কথাটা বলেই জিহ্বা কাটে জরিনা। দ্রুত কথা সংশোধন করে বলে, তোমার মামতো ভাই আইয়া পড়ছে। উপরে আইসা নীরার লগে তোমারে দেখলে কি কইবা তারে? মামাতো ভাই আসছে শুনে চট জলদি আমাকে ছেড়ে বিছানা থেকে নিচে নামলো আহনাফ। শর্টস পরে দরজা খুলতে গেল। আমি দ্রুত উঠে কাপড় ঠিক করে এক কোণে দাঁড়িয়ে রইলাম। আহনাফ দরজা খুলেই খালাকে ঝাড়ির সুরে বলল, রাফসান আসছে তো হইছেটা কি? এমন করে দরজা থাবড়াইতে হয় সেজন্য? পাগল ছাগল কোথাকার। কথাটা বলেই পেছনে ফিরে আমাকে আপাদমস্তক দেখে নিল। দৃষ্টি তার অতৃপ্ততায় ভরা। রুক্ষ স্বরে বলল, নীরা শার্ট দে আমলারি থেকে। আমি দ্রুততার সাথে শার্টটা দিলাম তাকে। শার্ট নেওয়ার সময়ও তাকিয়েছিল এক দৃষ্টিতে। যেন এই শেষ দেখা তার আর আমার বুঝি। কই যাও না যে? পরে কিছু হইলে আমারে দুষাইতে পারবা না কইলাম। আহনাফ দৃষ্টি সরিয়ে খালার মুখের দিকে কটমট করে তাকালো। দাঁতে দাঁত পিষে বলল, তোমারে দোষ দিয়ে মাথা নষ্ট করব কোন ছাগলে? যত সব আজাইরা এসে জুটছে এ বাড়ি। রাগে গোজগোজ করতে করতে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল আহনাফ। খালা ঠোঁট বাঁকিয়ে হেসে বিড়বিড় করে কি যেন বলে আমার কাছে এলো। বলল, অক্ষণও দাঁড়ায় আছোস কেন লো ছেড়ি? যা কাপড় পত্তর গুছাই চল আমার লগে।
বুঝি তোরে আমার লগে ঘুমানোর হুকুম দিছে। আইজ থেইক্কা যতদিন রাফসান বাবা এ বাড়ি আছে তুই আমার লগে থাকবি। চল, চল, দেরি করিস না আর। কাপড় গুছিয়ে পুটলি বাঁধতে সাহায্য করল খালা। নিজের কাছে পুটলিটা নিয়ে আমার হাতটা ধরে নেমে এলো নিচে। নিচের কয়েক ধাপ সিঁড়ি ডিঙাতে ডিঙাতে দেখলাম, আহনাফের বাবা মার সাথে বসে আছে দুজন নতুন মুখের মানুষ। একজন মধ্যবয়স্ক মহিলা, অপরজন হয়তো রাফসান। রাফসানের মধ্যে দৈহিক গঠনে সাদৃশ্য আছে কিছুটা। দুজনই লম্বায় হয়তো সেম হবে। চেহারা আহনাফের চেয়ে উজ্জ্বল। চোখে ফ্রেমলেস রেগুলার চশমা পরা। হেসে হেসে কথা বলছে সবার সাথে। হাসিটা যেন তার জন্যই মানানসই পুরোপুরি। এই প্রথম ভালো লাগা বলতে যা লাগে তাই লাগলো রাফসান নামক মানুষটাকে দেখতে গিয়ে। আমার কেন মনে হয় সবারই এই সুপুরুষটাকে এক দেখাতেই ভালো লাগবে। কথা বলার একফাঁকে আমার দিকে তাকিয়ে ভ্রুকুটি করলেন তিনি। চোর ধরা খাওয়ার মতো লজ্জা, ভয় আর্স্ট হয়ে মুখ নুয়ে রইলাম। খালা টেনে ধরে নিয়ে এলেন তার ঘরে। চোখে মনে হয় ধাঁধা দেখেছি এমন লাগছে। রাফসান নামক গোলকধাঁধায় মনকে দুর্বল হতে দিলাম না। নিজের অবস্থান তো জানি আমি। আর তাছাড়া আহনাফের ভাই রাফসান। এখন পুরুষ মানুষকে দেখলে ঘৃণা হয় আমার। রাফসানকে দেখেও এমন হওয়া উচিত। ঘৃণা করা উচিত তাকেও। পুরুষ মাত্রই ভক্ষক। অবলা নারী ভক্ষক। কেন যেন কান্না এলো দুচোখ ফেটে। পুরুষকে আল্লাহ বলশালী করেছে নারীকে অবলা পেয়ে ভক্ষণ করার জন্য নয়, রক্ষা করার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য। কিন্তু সেই পুরুষ যদি তার ক্ষমতার অপব্যবহার করে, তবে সে সর্বোচ্চ ঘৃণার ভাগীদার, অভিশাপের ভাগীদার, চরম শাস্তির ভাগীদার। নারীকে অসম্মান করার দোষে তাকে এই সমাজ কেন শাস্তি দেয় না? কেন তার ঘাড়েই চাপিয়ে দেয় বৈধ লাঞ্ছনার শিকার হতে? আজ হঠাৎ বিদ্রোহী হয়ে উঠল মনটা। আহনাফের শাস্তির দাবিতে মুখিয়ে উঠল। হিন্দু শাস্ত্র মতে দুর্গার সংহার রূপ কালী। ভারতীয় উপমহাদেশে এই দেবী দুর্গাকে সনাতন ধর্মাবলম্বীরা মাতৃরূপে পূজা করে আদিকাল থেকে। মায়ের মমতা, দয়ার রূপ দেবী দুর্গা। এই মমতাময়ী আবার অত্যাচারীকে দমন করতে হয়ে ওঠে রণচণ্ডী কালী। আজ নিজের ভেতর দুর্গার চণ্ডীরূপ ধারণ করতে ইচ্ছা হল। অসুর বদের মতো ত্রিশূলে বিধিয়ে মারতে ইচ্ছা করল আহনাফকে। আমার সুন্দর জীবনকে অসুন্দর করার দায়, আমার সম্মানের দেহে কলঙ্কের কাঁটা জন্মানোর দায়, আমার উঁচু মুখ লাঞ্ছনা, অপমানে জর্জরিত করে নিচু করার দায় আহনাফকে বধ করতে ইচ্ছা হল। কিন্তু হায়, আমি হতে পারলাম না দেবী। নিজের অপমানের শাস্তি নিজ হাতে দিতেও পারলাম না। কেন এলে না দেবী আমার মধ্যে তুমি? কেন, কেন এত দুর্বল আর অসহায় আমি? কেন, কেন? উপুর হয়ে চাদর খামচে চাপা স্বরে কাঁদতে লাগলাম। খালা চকিত হয়ে ছুটে এলেন আমার কাছে। বললেন, এই নীরা, নীরা, কি হইছে তোর? এই ছেড়ি, কথা কস না কেন? আমি কাঁদছি শুধু। খালা একই কথা বারবার শুধাতে লাগলেন আর আমি কাঁদছি। অসহায়ত্বের পীড়নের পীড়ায় কাঁদছি। অসম্মানের অনলে দগ্ধ হয়ে জলে পড়ে যন্ত্রণায় কাঁদছি। অতিথিদের রাতের খাবার টেবিলে সাজাতে ব্যস্ত আমি আর জরিনা খালা। কেঁদে কেঁদে চোখ দুটো লাল আমার। খালা করুণার দৃষ্টিতে বারবার তাকিয়ে দেখছেন আমাকে। খালার দৃষ্টি উপেক্ষা করে আমি আমার মতো কাজ করে যাচ্ছি। নিয়তি মেনে না নিলে যে যন্ত্রণার উদ্রেক হয় তা আর বাড়াতে চাচ্ছি না। প্রতিবাদ করা আমার মতো ভীতু, দরিদ্র মেয়ের সাজে না। আমাদের দাঁত কামড়ে সকল কিছু মেনে নিতে হয়। এটাই নিয়ম এই সমাজের। পাথর সমান কষ্ট বুকে চেপে কাজগুলো করে যাচ্ছি। খালা এগিয়ে এসে কাঁধে হাত রেখে সকরুণ স্বরে বলল, তুই ঘরে যা নীরা, বাকিটা আমি সামলে নিমুনে। সমস্যা নেই খালা, আমাকে তো সব শিখতে হবে। এটাই যে আমার নিয়তি। ফাঁকি দিলে পড়ে আমারই বিপদ। থমথমে গলায় বললাম আমি। খালাকে অশ্রুসজল হতে দেখে এক চিলতে ম্লান হাসি হাসলাম। খালা কিছু বলতে চেয়েও বলল না।
থমকে রইল আমার দিকে চেয়ে। খাবার সাজিয়ে শাশুড়ির কথামতো চলে এলাম খালার ঘরে। খালা রয় গেলেন সেখানে। রান্নাঘরের সাথেই খালার জন্য বরাদ্দ একটা রুম। রুমের মাঝখানে একটা চৌকি, তার উপর বিছানো পুরনো একখান ময়লা চাদর, দুটো তেল ছিটছিটে বালিশ, আশেপাশে ময়লা কাপড়ের পুটলি আর একটা ভাঙাচোরা ওয়ার্ড্রব। দেয়ালের এক কোণে জায়গায় জায়গায় ঘুনে খাওয়া একটা টেবিল। টেবিলের উপরে ধুলো ময়লার আস্তরণে পড়ে আছে খালার পানের বাটা, ময়লা চিরুনি, আয়না, আরও কিছু প্রয়োজনীয় অপ্রয়োজনীয় টুকিটাকি জিনিস। জানালা দিয়ে বৃষ্টি এসে ভিজে গেছে রুমের অনেকাংশ। আগের চাইতে বৃষ্টির মাত্রা এখন একটু কম। এলাকার বিদ্যুৎ সংযোগও পুনরায় চালু হয়েছে। আমি চুপচাপ গিয়ে চৌকির উপর বসলাম। তেল ছিটছিটে বালিশের উপর মাথা রাখলাম। অথচ এই আমি একদিন ছিলাম শুচিবায়ু গোছের। সামান্য একটু ধুলো ময়লা গায়ে লাগলেই চিৎকার করে বাড়ি মাথায় তুলতাম। ছোট বোনটার সাথে অহরহ ঝগড়া লাগতো ঘর অগোছালো দেখলে। আজ কারো সাথে ঝগড়া হলো না। এই দেহটাই ধুলি মলিন, তবে অন্য কিছু পরিষ্কার কি করে চাইতে পারি? ঘরময় পুরনো ভ্যাপসা গন্ধ নাকে লাগছে। বেশি পানের পিকের গন্ধটা। পান, সিগারেটের গন্ধ আমি একদমই সহ্য করতে পারতাম না। আহনাফ এটা জেনে আমাকে বেকায়দায় ফেলতে রোজ আমার সামনে সিগারেট খায়। জীবন কত কিছু মানাতে বাধ্য করে আমাদের। এসব ভাবতে ভাবতে চোখ লেগে এসেছিল ঘুমে। খালার ডাকে ঘুম ভাঙল। শোন নীরা, আমি একটু বাইরে যাইতাছি। আমার পানের জর্দা শেষ, বাজারে জামু আনতে। তুই দরজা ভিড়ায় শুয়ে থাক। খালা টাকা আঁচলে বেঁধে বলল। এত রাতে বাজারে যাবা? ভয় করবে না তোমার? আমি শুধালাম। খালা হাসল। বলল, ভয় কেন করব? আমারে ভয় দেখায় এমন সাহস এই তল্লাটে কার ব্যাটার? আমি বললাম, তাই বলে এত রাতে? এত রাত কই দেখলি? বাদলা নামছে তাই একটু বেশি রাত লাগতাছে, মাত্র তো 10টা বাজে। বুইরা বেডির আবার রাত আর দিন। টেবিলে খাওন ঢাইকা রাখলাম। খাইয়া ঘুমাই যাস। আমি গেলাম। খালা শাড়ি ঠিক করতে করতে দরজা দিয়ে বেরিয়ে গেলেন। আমি বসে বসে ভাবছি, কত বয়স হবে খালার? আহনাফের মায়ের বয়সী? না, তার চেয়েও কম হবে। গরিব মানুষগুলো খাটাখাটুনিতে আগেভাগেই বুড়িয়ে যায়। আর তারপর যদি মন থেকে তারা ধরেই নেয় তারা বুড়ো হয়ে গেছে, তবে কার সাধ্য তাদের জোয়ান বানায়? খালার ময়লা পড়া টেবিলের দিকে তাকালাম। বড় স্টিলের প্লেটে খাবার রেখে অন্য আরেকটা প্লেট দিয়ে ঢাকনা দেওয়া। একটা পানির জগ আর গ্লাসও রেখে গিয়েছে খালা। খেতে ইচ্ছা করল না। এক গ্লাস পানি খেয়ে সিলিং ফ্যানটা ছেড়ে বিছানায় শুয়ে পড়লাম। ময়লার ভারে সিলিং ফ্যানের বাতাস গায়ে লাগছে অল্প। তবুও আজ শান্তির ঘুম হবে ভেবে চোখ বন্ধ করলাম। পুনরায় খালাকে নিয়ে ভাবছি। কত স্বাধীন আর নির্ভীক একটা মেয়েমানুষ খালা। রাত আর দিন তার কাছে আলাদা নয়। যখন মন চায় এভাবে বেরিয়ে যায়। কোনোদিন ফেরে রাতে তো কোনোদিন ফেরে না। গল্প গুজব করতে করতে আশপাশের কারো বাড়ির বারান্দায় আঁচল পেতেই শুয়ে রাত কাটিয়ে দেন। আমি আফসোস করি খালার স্বাধীন এবং নির্ভীক হওয়া দেখে। জরিনা খালা হতে পারলেও বুঝি জীবন আমার সার্থক হতো। ঘুমিয়েই পড়েছিলাম, হঠাৎ কারো ঠোঁটের এলোপাথারি দংশনে চমকে উঠলাম। বাইরের ক্ষীণ আলোয় আমার উপরে যাকে দেখলাম সে আর কেউ নয়, আহনাফ। বিস্মিত হয়ে প্রশ্ন করলাম, আপনি? হ্যাঁ আমিই তো। কেন, অন্য কাউকে আশা করেছিলি নাকি? আমাকে জবাব দেওয়ার সুযোগ তার ঠোঁট দিল না। আজ আবার হিংসা ভাব এলো তার ভেতরে। ঠোঁটে প্রচণ্ড ব্যথা অনুভব করলাম। আমাকে আতঙ্কিত চোখে তাকানো দেখে আহনাফ বলল, রাফসানের দিকে ওভাবে তাকিয়ে কি দেখছিলি? পছন্দ হয়েছে? ভাগবি ওর সাথে? আহনাফের কথা শুনে ঘৃণা হলো আমার। চোখ কুঁচকে মুখ সরিয়ে নিতেই চোয়াল চেপে ধরল আহনাফ। চাপার আগে বলল, আমি চাইলে 3 মাস কেন 300 বছরেও তুই আমারই থাকবি নীরা। শুধুই আমার। তোর চোখ শুধু আমাকে দেখবে, তোর মনে আহনাফ ছাড়া অন্য কারো স্থান হলে শেষ করে ফেলবো তোকে আমি। যা আমার,
তা কেবল আমারই থাকবে, নয়তো কারো নয়। আহনাফের কথার ভাবার্থ বুঝে বুক কাঁপছে আমার। কিছু বলার মতো অবস্থায় রাখল না আমাকে আহনাফ। আবারও আমাকে বিনা দোষে শাস্তি দিল সে আজ। আমি নির্বাক, অপলক সব সহ্য করে গেলাম দুচোখে জল গড়িয়ে। এত পথ জার্নি করেও ঘুম আসছে না রাফসানের চোখে। পড়া, ক্যারিয়ার এই করেই যেন 30 বছর পার করল সে। এর বাইরেও যে কিছু প্রয়োজন একজন পুরুষের, সেটা বরাবরই উপেক্ষা করে এসেছে রাফসান। এই একঘেয়ে জীবনেই যেন সে অভ্যস্ত। শুধু মাঝে মাঝে হাঁপিয়ে ওঠে তার মন। কৈশোরে পিতৃবিয়োগ তাকে বহু তিক্ততার মুখোমুখি করিয়েছে। আজকাল যেসব আত্মীয়, স্বজন, বন্ধু, বান্ধব রাফসান করে মুখে ফেনা তুলে ফেলে। একদিন এরাই মুখ ঘুরিয়ে চলে যেত তাকে দেখে। বাবার অকাল মৃত্যুর শোক কাটিয়ে উঠলেও মানুষের নির্মম স্বার্থপরতা এখনো ভোলেনি রাফসান। এই রইস ফুপার কথাই ধরা যাক। বাবা বেঁচে থাকতে আজকের মতোই আদর আপ্যায়ন করত। অথচ তার মৃত্যুর পর একটিবার খোঁজ নেওয়ার প্রয়োজন বোধ করেনি এরা। সবাই মুখ ফিরিয়ে নিয়েছিল রাফসান ও তার মায়ের থেকে। সেই দিনগুলো খেয়ে না খেয়ে অনাদরে কাটিয়েছিল তারা। ছেলের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে রাফসানের মা রাহেলা বানু গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ নিয়েছিল সে সময়। এসএসসি পাশ করে রাফসানও টুকিটাকি টিউশনি করতে চাইল। কিন্তু তার মা তাকে সেসবের অনুমতি দিল না। দিনরাত খেটে রাফসানকে উচ্চ শিক্ষিত করেছে। পাই পাই জমিয়ে, জায়গা জমি বিক্রি করে রাফসানকে ব্যারিস্টারি পড়িয়েছে বিদেশ থেকে। আজ রাফসানদের অভাব বলতে কিছুই নেই। সে এখন যথেষ্ট অভিজ্ঞ একজন লয়ার। নাম ডাকও তার চট্টগ্রামে যথেষ্ট আছে। এই যে রইস ফুপার এত আতিথেয়তা, এর পেছনে যে বড় কোন স্বার্থ লুকিয়ে আছে তা রাফসান শতভাগ নিশ্চিত। স্বার্থ যাই হোক, রাফসান অন্যায় কখনোই করবে না, প্রশ্রয়ও দেবে না। তাতে যা হয় হোক। শূন্য আকাশে নির্বিকার চেয়ে রয় রাফসান। অর্থের অভাব ঘুচলেও কোথাও যেন একটা শূন্যতা বিরাজমান রাফসানের ভেতর। কিসের শূন্যতা সেটা রাফসান বোঝে। বুঝলে কি হবে? মনের সাথে মনও তো মিলতে হবে, এটাই পয়েন্টে পয়েন্টে কারো সাথে জমছে না রাফসানের। নিজেও উপলব্ধি করতে পারছে না তার কেমন ধরনের জীবনসঙ্গী চায়। গত পরশুই গিয়েছিল মায়ের পছন্দের একটা মেয়েকে দেখতে। যথেষ্ট আধুনিকা, উচ্চ শিক্ষিতা, স্মার্ট মেয়েটি, কথাবার্তাও বেশ। তবুও কেন যেন মন বেঁকে বসল। নাক সিটকে বলল, এ তোর টাইপ না বাছাধন। এই মেয়ে তোমার তালে তাল মেলাতে কখনোই পারবে না। সো ভালোই কেটে পড়। দ্যাটস বেটার ফর ইউ। আর কি? কোনোমতে চলে এসেছিল সেখান থেকে। রাফসানের মা ছেলের হাবভাব দেখে হতাশ হন। তার ছেলে আদৌ বিয়ে টিয়ে করবে কিনা তাতে তিনি সন্দিহান। পড়াশোনা শেষ হয়েছে সেই কবেই। চাকুরি সরকারি, মোটা বেতন। তবুও তার ছেলের বিয়েতে আগ্রহ নেই মোটেও। চেনাজানার মধ্যে কমসে কম শখানেকের কাছাকাছি মেয়ে দেখা শেষ। একটাকেও তার মনে ধরেনি। কেন ধরেনি জিজ্ঞেস করলেও নির্বিকার সে। খুদ ধরা টাইপ ছেলে তার না সেটা রাহেলা বানু ভালো করেই জানেন। তবুও কিছু তো বলবে রাফসান। না, কিছুই বলে না। মায়ের বকবকানিতে রাফসান অবশ্য মাঝে মধ্যে হেসে বলে, আমার বউটা মনে হয় এখনো পৃথিবীতে আসেনি মা। আসলে কি আর এমন হয় আমার সাথে প্রতিবার? তোর যত সব আধিক্যেতা বাবু। তুই কি ভাবিস মা কিছুই বোঝে না? মা সব বোঝে। যখন শিশুকালে খাবি বলতে পারতি না, মা কি বুঝতো না? মা তখনও বুঝতো, এখনো বোঝে সব। তুই নির্ঝঞ্ঝাট থাকতে চাস। আর সেজন্য বিয়েটা তোর পছন্দ না। ভাবিস বিয়ে করলে বুঝি তোর স্বাধীনতা খর্ব হবে। তোর ঘর দখল হবে, তোর এসব বইপত্র ডুবে থাকাতে সমস্যা সৃষ্টি হবে, সবচেয়ে বড় ভয় তোর হঠাৎ প্রচণ্ড রেগে যাওয়া বুঝি সহ্য করতে পারবে না সে। ভাবিস তখন হয়তো মামলা হবে। লোকে বলবে লয়ার হয়ে নিজেই আবার বউ পিটায়। মানসম্মান বুঝি সব যাবে তোর তখন। রাহেলা বানু গাল ফুলিয়ে বলেন।
মায়ের কথা শুনে কিছুক্ষণ বিস্মিত চেয়ে শেষে ঘর কাঁপিয়ে হাসে রাফসান। বলে, এই না হলে রাফসান আহমেদের মা তুমি? আমার লক্ষ্মী মা, রাগ করো না। কথা দিলাম যেদিন সত্যি সত্যি তোমার বৌমাকে মনের নজর চিনে নেবে, টুপ করে বিয়ে করে নেব, নো হাঙ্কি পানকি, নো লেট। রাহেলা বানু রেগে বললেন, শর্ত? এসব ছেলে ভোলানোর কথায় আমাকে পটাতে পারবি না। বুঝেছি আমি তোর বিয়ে দেখা এজন্মে আর হবে না আমার। আমি মরি তারপর যা খুশি করিস। আমার কি? আমি কে? রাহেলা বানুও রাগ করে নিজের রুমে চলে এলেন। তাদের কথা সেদিন ওই পর্যন্তই ছিল। এরপর মা ছেলেতে তেমন কথায় আর হলো না। খুব বেশি প্রয়োজনীয় কথা না হলে তিনি রাফসানের সাথে কথাই বলেন না। রাফসান দীর্ঘশ্বাস ছেড়ে সিঁড়ি বেয়ে নিচে নামল। সন্তান হিসেবে তার উচিত মাকে খুশি করানো। তাই বলে অনিচ্ছা সত্ত্বেও বিয়েতে রাজি হতে হবে তাকে? যার সাথে সারাটা জীবন অতিবাহিত করব তাকে মনে ধরা লাগবে না? এখনই দুটো কথা বলতে ইচ্ছা করে না। তাহলে ওইসব মেয়েদের কারো সাথে সারা জীবন কি করে মনের কথা বিনিময় হবে? রাফসান দ্বিধান্বিত তার সিদ্ধান্তে। মায়ের রুমে পৌঁছাতে পৌঁছাতে রাফসান মনের ইচ্ছা অনিচ্ছা একপাশ করে চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হয়। আসবো মা? দরজায় নক করে জিজ্ঞেস করে রাফসান। আয়। ভেতর থেকে জবাব দেয় রাহেলা বানু। ঘুমাও নাই কেন এখনো? মায়ের পাশে বসে বলে রাফসান। ঘুম আসছে না, গম্ভীর গলায় জবাব দেয় রাহেলা বানু। রাফসান খেয়াল করল ওর মা একটিবারও ফিরে তাকাচ্ছে না। কথা বলার সময়ও তসবিহ সহ নিয়ে নাড়াচাড়ায় ব্যস্ত। অথচ আগে রাফসান তার সামনে এলে সকল কাজ ফেলে ছেলের মাথাটা কোলে নিত। চুলে বিলি কেটে একগাল হেসে কথা বলতো। ওই দিনের পর থেকেই অভিমান করে আছে তার মা। রাফসান মুচকি হেসে মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ে। রাহেলা বানু আঁচলে মুখ লুকিয়ে ফেলেন সঙ্গে সঙ্গে। তার শরীর কেঁপে কেঁপে উঠছে। রাফসান তোরাক করে শোয়া থেকে উঠে বসে চিন্তিত চেহারায় মায়ের মুখের আঁচল সরায়। দেখে তার মা জননী কাঁদছে। রাফসান মায়ের মাথাটা এক হাতে ধরে বুকের উপর নেয়। ধরা গলায় বলে, আম সরি মা, আমার ভুল হয়েছে। আমি আর এমনটা করব না। কেন করবি না? যা খুশি তাই কর তুই। আমার কি? আমি তো বুড়ি হয়ে গেছি। তুই এখন বড় হয়েছিস, নিজের পায়ে দাঁড়িয়েছিস। আমার কথা কেন শুনবি? ছেলের বুকে ফুপাতে লাগলো রাহেলা বানু। রাফসান দুহাতে মায়ের মুখটা তুলে বলে, বললাম তো ভুল হয়েছে আমার। এই কানে ধরছি, নাকেও ধরলাম। রাফসানের চোখে জল, ঠোঁটের কোণে হাসি। রাহেলা বানু রাফসানের হাসিমুখ দেখে ঠোঁট উল্টে কান টেনে ধরলেন। রাগমিশ্রিত স্বরে বললেন, সবসময়ই এমন করিস তুই? মাকে কষ্ট দিতে ভালো লাগে তোর? কোনোদিন না মা, তুমিই আমার সব, আমার পৃথিবী, আমার জান্নাত। তোমাকে কষ্ট দেওয়ার কথা স্বপ্নেও ভাবি না। রাফসান বলল, মিথ্যা কথা। আমি তোর সব হলে আমার কথা মেনে নিতি তুই। মানলাম তো। কবে, কখন? ভ্রুকুটি করে বলে উঁচু গলায় বলে রাহেলা বানু। আজ, এখন। রাফসান হাসে। রাহেলা বানু বিস্মিত চোখে চেয়ে দেখেন ছেলেকে। নিজের চোখ, কানে দেখা, শোনা কথা যেন বিশ্বাসই হচ্ছে না। রাফসান মায়ের কোলে মাথা রেখে মায়ের আঙ্গুল নিয়ে খেলতে খেলতে বলে, তুমি যেদিন, যাকে বলবে বিয়ে করতে, আমি টু শব্দ না করেই বিয়ে করে নেব মা। তোমার খুশির উপরে কিছুই নেই আমার কাছে। আমাকে ছুঁয়ে বল। রাফসান মায়ের হাতে চুমু দিয়ে বলে, ওয়াদা করলাম মা। আমার ওয়াদার খেলাফ হয় না কোনোদিন, সেটা তুমি জানো। এতক্ষণে স্বাভাবিক হলেন রাহেলা বানু। ঝুঁকে ছেলের কপালে, গালে চুমু দিলেন। চুলে বিলি কাটতে কাটতে উৎফুল্ল হয়ে বললেন, আমার লক্ষ্মী বাবাটা। আমি জানতাম তো আমার বাবু আমাকে নিরাশ করবে না। কোনোদিন না। কাল থেকেই মেয়ে খুঁজব আমি। তোর উপযুক্ত মেয়ে। তোর মনমতো হবে এমন মেয়ে। আমার সোনা বাবাটা। রাহেলা বানু নানান কথা বলতে লাগলেন। রাফসান মায়ের হাসিমাখা মুখটা দেখে দীর্ঘশ্বাস ছাড়ে।
তার আনন্দ হচ্ছে মাকে খুশি করতে পেরে। হাজার যুক্তিবাদী, প্রতিবাদী হোক, তবুও কিছু জায়গায় মানুষ স্বেচ্ছায় নীরবে পরাজিত হয়, প্রিয়জনের খুশির খাতিরে। মায়ের সাথে আরো কিছুক্ষণ গল্প গুজব করে মাকে ঘুম পাড়িয়ে বের হয়ে আসলো সে। পানির পিপাসা পেয়েছে, এক গ্লাস পানি পান করার ইচ্ছায় বারান্দায় এলো রাফসান। পানি খেতে খেতে হঠাৎ চোখে সামনে একটা দৃশ্য এলো। তৎক্ষণাৎ রাফসান হাত ঘড়ি দেখে নেয়। রাত দুপুর 12:20 বাজে। বারান্দার শেষ রুমটা থেকে আহনাফ বেরোচ্ছে। শার্টের বোতাম লাগাতে ব্যস্ত আহনাফ হেঁটে এদিকেই আসছে। এসবের অর্থ কি দাঁড়ায়? রাফসানের ধারণা অনুসারে ওই রুমটা এই বাড়ির কাজের লোক জরিনা খালার। নাকি এই ধারণার বিপরীতে কিছু আছে? পুরোটা পানি পান করা হলো না রাফসানের। গ্লাসটা টেবিলের উপর রেখে ভাবছে সে। আহনাফের ঠোঁটের হাসি, এলোমেলো ভাব বলে দিচ্ছে আহনাফ কি করে এসেছে। এই নীড়ার মধ্যে কি আছে আহনাফ জানে না। চুম্বকের মতো টানে ওর দেহ সৌন্দর্য আহনাফকে। প্রতিনিয়ত আহনাফের টর্চার, লিবিডো পূরণ, এ বাড়ির খাটাখাটুনিতে জীর্ণ শীর্ণ হয়ে যাচ্ছে নীরা। আগের মতো কোমল, তুলতুলে নেই ওর দেহটা। হাড্ডিসার দেহ হলেও আহনাফের ওকেই যেন চাই। প্রতিদিন, প্রতি রাত। আর তো 2 মাস। আচ্ছা, 2 মাসে কি নীরার প্রয়োজনীয়তা শেষ হয়ে যাবে তার জীবন থেকে? জটিল লাগছে সবকিছু আহনাফের। নীরাকে এক সময় সে পেতে চেয়েছিল বৈধভাবে। কিন্তু এই মেয়ে তাকে ভাবই দিচ্ছিল না। গুন্ডা ভেবে সহ্যই করতে পারত না আহনাফকে সে। এই তল্লাটের সুন্দরী মেয়েরা আহনাফকে পাওয়ার জন্য পাগল। আর এই 2 টাকার মাস্টারের মেয়ের কিনা এত তেজ? আহনাফকে প্রত্যাখ্যান করেছিল, কলেজে সবার সামনে চর মেরেছিল শুধু হাতটা ধরার অপরাধে। আজ কোথায় সেই তেজ? আজ ওর সমস্ত শরীর দুমড়ে মুচড়ে খুবলে খেলেও কিছু করার সাধ্য নেই। এখন কি করে সহ্য করে? স্বামীর ত্যাগ পেয়েছি বলে অযথায় মাথা গরম করিয়ে রেপিস্ট বানিয়ে দিল। ধর্ষণ করেছি তাতে কি? বিয়ে তো করেছি না। ব্যাস 7 খুন মাফ তাতেই। 3 মাস পরে তালাক দিয়ে ঝামেলা মিটবে। ওর কলঙ্ক মোচন হবে আর আমার পাপ। তারপর আবার আগের মুক্ত স্বাধীন জীবন আমার। কিন্তু এই মেয়েকেও যে চাই আমার। দেখা যাক কি হয়। আহনাফ ঠোঁট কামড়ে হাসে। তবে বেশিক্ষণ স্থায়ী হলো না এই হাসি। ভেজা গলা মুহূর্তে শুকিয়ে গেল। তীক্ষ্ণ দৃষ্টিতে রাফসান ওর দিকেই তাকিয়ে আছে। বারান্দার ডাইনিং টেবিলের সামনে এসে চমকে যায় আহনাফ। মুখটা কাচুমাচু করে ভয়ে ভয়ে তাকায় রাফসানের দিকে। তোতলাতে তোতলাতে বলল, ভাই তুমি এ সময় এখানে? হুম আমি। কেন কোনো সমস্যা? তীক্ষ্ণ চোখে চেয়ে জবাব দেয় রাফসান। না, একদম না। হাসার চেষ্টা করল আহনাফ। কপালে জমা বিন্দু বিন্দু ঘামের ফোঁটা মুছে নিচ্ছে বারবার সে। রাফসান আহনাফের ভয় পাওয়া দেখে চোখ ছোট করে। রাফসানকে এভাবে তাকাতে দেখে আহনাফ ঘাবড়ে যায়। অস্থির দৃষ্টিতে এদিক ওদিক তাকানোর এক ফাঁকে সতর্কতার সাথে খালার রুমটা দেখে নেয় সে। না, কেউ নেই সেখানে। আহনাফ স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। কাপা গলায় বলে, ভাই যাই তাহলে? তোর ইচ্ছা। আমাকে কেন জিজ্ঞেস করছিস? রাফসানের গম্ভীর জবাব। না মানে? রাফসান আহনাফের দৃষ্টি অনুসরণ করে খালার রুমে দিকে তাকিয়ে ভ্রুকুটি করে। এই সুযোগে আহনাফ দ্রুত চলে আসে রুমে। হার্টবিট বাড়ছে ওর। একটুর জন্য ধরা খেয়ে যেত আজ। না, এরপর থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। কন্ট্রোল কর আহনাফ। কন্ট্রোল। নীরা তোর মৃত্যুর আগ পর্যন্ত তোরই থাকবে। একটা দিন রেহাই দে। আহনাফ মনকে বোঝায়। আহনাফের এভাবে চলে যাওয়ায় রাফসানের সকল ধারণা দৃঢ় বিশ্বাসে পরিণত হয়। রাফসান এদিক সেদিকে তাকিয়ে চারপাশটা দেখে নিল। না, কেউ নেই আশেপাশে। রাফসান ধীর পায়ে সাবধানে এগিয়ে এলো জরিনা খালার রুমটার পাশে। দরজা ভেতর থেকে দেওয়া নয়, অর্ধেক খোলা। জানালা দিয়ে ঢোকা বাইরের আলোয় ঘরের অন্ধকার ম্লান হয়েছে কিছুটা। আবছা আলোয় রাফসান দেখল, বিছানার উপর অর্ধনগ্ন এক নারীর দেহ উপুড় হয়ে পড়ে আছে।
মেয়েটির জীর্ণশীর্ণ ফর্সা পিঠের উপর আলো আধারের খেলা চলছে। এলোমেলো চুলে মুখটা ঢাকা। রাফসান দ্রুত দৃষ্টি সরিয়ে নেয়। রাগে শরীর শক্ত হয়ে উঠেছে রায়হানের। তার ধারণা সঠিক। এই আহনাফ এখনো বদলায়নি। উল্টো দুশ্চরিত্রের খাতায় নাম লিখিয়েছে। আগে তো গুন্ডামি, মারামারি করত, আর এখন ছি, সব হয়েছে বাপ মায়ের অতি আদরে। ছেলের সকল আবদার বিনা বাক্যে মেনে নেয় আহনাফের বাবা মা। জীবনে ছেলেকে একটা ধমক দেওয়ার প্রয়োজন বোধ করেনি তারা। আহনাফের সকল অন্যায় ইগনোর করে আসার ফলেই আজ এই অবস্থা আহনাফের। এই ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ নিজ হাতে নষ্ট করে দিল তারা। বোকা গার্ডিয়ান। রাগে চোয়াল শক্ত করে উপরে চলে আসে রাফসান। কাকের বেসুরো কা কা ডাকে ঘুম ভাঙে রাফসানের। ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। সেখানেই সবার সাথে দেখা মেলে আহনাফের। চোয়াল শক্ত করে হাতমুঠ করে রাফসান। পরমুহূর্তে নিজেকে সামলে নেয়। আহনাফ ভেজা বিড়ালের মতো দৃষ্টি নামিয়েই খাচ্ছে তাকে দেখা মাত্র। আহনাফের মা আঞ্জু বেগম ভাতিজার প্লেটে পছন্দের খাবারগুলো তুলে দেন। খুশিতে ডগমগ হয়ে বলেন, আমার সোনা আব্বা রাফসান, এই সব খাবার তোর পছন্দ মতো তৈরি করা। খেয়ে বল কেমন হয়েছে। ভালো হয়েছে ফুপি। তুমি তৈরি করেছ? পায়েস 2 চামচ মুখে দিয়ে বলে রাফসান। রাফসানের কথা শুনে হাসে আঞ্জু। বলে, শোনো ছেলের কথা, আমি তৈরি করব না তো কে করবে? তোর ফুপা তো যত সব আক্কাইম্মা কাজের লোক রেখেছে বাড়িতে, তাদের দ্বারা কিছু হয় নাকি? আঞ্জুর কথা শুনে আহনাফ, রইস চৌধুরী চোখাচোখি করে। জরিনা শব্দ করে হেসে রান্না ঘর ছেড়ে বেরোয়। বলে, আজকাল মাইনসে নাকে মুখে মিছা কথা লো নীরা। আর বেশি দূর না কিয়ামত। নীরাটা কে খালা? রাফসানের মুখ ফসকে বেরিয়ে যায় কথাটা। গতরাতের ঘটনার পর এই নামটা শোনামাত্রই রাফসানের কৌতূহল বাড়ল। জরিনা খালাও সুযোগের সদ্ব্যবহার করে ছাড়ে। আশ্চর্য হওয়ার ভান ধরে বলে, ও মা, সে কি তুমি জানো না? আমার জানাটা কি আবশ্যক ছিল খালা? রাফসান এবার আহনাফের দিকে তাকায়। আহনাফ ভীরু চোখে এক নজর বাবার মুখের দিকে তাকিয়ে উঠে চলে যায়। সোজা বাড়ির গেট পেরিয়ে বাইরে। জরিনা আহনাফের যাওয়ার পথে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসে। রইস চৌধুরীর দিকে তাকিয়ে বলে, তোমার ফুপু তো দুনিয়ার সব সুনাম নিজের করতে পারলে খুশি হয়। আর তোমার ফুপা, থাক কমু না কিছু। আমি কিছু কইলেই তো আবার আমি ভালা না। যা বলার ক্লিয়ার করে বলো খালা। রাফসান গম্ভীর স্বরে বলে। জরিনা আঞ্জুর কালো হওয়া মুখটা দেখে দাঁত পেশে। সেদিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বিড়বিড় করে আঞ্জু। স্বামীকে উদ্দেশ্যে করে মনে মনে হাজারটা বকা বকল সে। রাফসানের কৌতূহলী চোখে তাকানো দেখে হেসে ফেলল। বলল, আরে পাগল ছাগলের কথা কানে তুলিস না তো আব্বা। জরিনার কি মাথা ঠিক আছে? পোলাডা পানিতে ডুবে মরার পর থেকেই তো ওর মাথা ছিট। ওর কথার কোনো দিক পশ্চিম আছে নাকি? তুই খা আব্বা। ভাবি তুমি চুপচাপ বসে আছো কেন? খাও তো। জরিনা দাঁত কটমট করে তাকায় আঞ্জুর কথা শুনে। হঠাৎ তার চোখের কোনা জলে ভরে ওঠে। রইস চৌধুরীর দিকে চেয়ে আঁচল ঝাড়া দেয় সে। রাগে ফুঁসতে ফুঁসতে গেটে কাছে চলে আসে। ঘুরে তাকিয়ে কান্নাজড়িত কণ্ঠে চিৎকার করে বলে, আমারে যারা পাগল বানাইছে তাগো পাগল না বানানো পর্যন্ত এই জরিনা মরণ হইব না। কথাটা বলে রইস চৌধুরীর দিকে তাকিয়ে থু ফেলে জরিনা। রইস চৌধুরী দ্রুত উঠে ঘরে চলে যান। রইস চৌধুরীকে চলে যেতে দেখে জরিনা খিলখিল করে হেসে ওঠে। বিড়বিড় করতে করতে গেট পার হয়ে কোথায় যেন চলে যায়। অতীত স্মৃতি ভাসছে আঞ্জুর চোখে। রাফসান কিছুটা হলেও জানে সেসব দুজনই নীরব এই মুহূর্তে। জরিনার ব্যবহারে রাহেলা বিরক্ত হয়। এই জরিনার ঔদ্ধত্য তার একদম পছন্দ না। আঞ্জুটা কেন যে এমন সমীহ করে জরিনাকে, বোঝে না রাহেলা। খাবার টেবিলে নীরবতা নেমে আসে। রাহেলা নীরবতা ভেঙে ফের প্রশ্ন করে, আচ্ছা নীরাটা কে ছিল? এই মেয়েকে নিয়ে এত কিছু হওয়ার অর্থ কি? আরে ভাবি কিসের আবার অর্থ টর্থ?
জরিনা তো এমনই। আর নীরার কথা জিজ্ঞেস করছো? নীরা তেমন কেউ না। জরিনার দুঃসম্পর্কের ভাগ্নি হয়। গত মাস থেকেই কাজ করছে এ বাড়ি। টুকিটাকি রান্না বাড়া করে আর কি। অসহায়, এতিম ভেবে আমিও রেখে দিয়েছি। কে জানতো এত কিছু হবে? আঞ্জু পূর্বপকল্পিত ভাবে মিথ্যা বলে নির্দ্বিধায়। ওহ, তা তুমি এই জরিনাকে বাড়ি থেকে বিদায় করো না কেন? চরম বেয়াদব একটা। কথাবার্তা খুবই অশোভনোর। যার বাড়ি থাকছে, খাচ্ছে তাকেই কিনা চোখ গরম দেখায়। রাহেলা তীক্ষ্ণ স্বরে বলে, আহ মা, থামো তো। ফুপি বাদ দাও এসব। বসে খেয়ে নাও। বসো। রাফসান আঞ্জুকে বসতে বলে ফুপার কথা ভাবছে। এত কথার মধ্যে কিন্তু একটা শব্দও করেনি রইস চৌধুরী। কারণ তিনি জানেন এসব তারই কর্মফল। অপরাধীর পরিণাম এমনই হয়। পুরো এলাকার লোককে ভয় দেখিয়ে চললেও জরিনার সামনে তার কোনো ভয়ই কাজে দেয় না। উল্টো নাস্তানাবুদ করে ছাড়ে জরিনা মাঝে মাঝে তাকে। এই এখন যেমন করল। রাফসান পুলি পিঠায় এক কামড় দিয়ে কপালে ভাঁজ ফেলে। এ রান্না তার ফুপির না। তার ফুপি ঠিকমতো কোনো রান্নায় পারদর্শী নয়। দাদাজানের বড় আদরের ছিল আঞ্জু ফুপি। দাদিজান কোনোদিন রান্নাঘরে ফুপিকে ঢুকাতে পারেননি দাদাজানের ভয়। বিয়ের পর ফুপাকে বলে জরিনা খালাকে রাখিয়েছিলেন। তারপর থেকে জরিনা খালা এ বাড়ির সব কাজ করে। খালার হাতের রান্নাও এমন নয়, তবে কি ওই নীরার রান্না এসব? নীরা? তাহলে ওই মেয়েই নীরা। ছি, অরুচি আর ঘৃণা জন্ম নিল এসব খাবার দেখে রাফসানের। মুখের পিঠাটুকু মুখে রেখে বাকিটা প্লেটে ফেলে চলে এলো উপরে। রাহেলা কিংবা কেউ বুঝল না রাফসানের হঠাৎ উঠে যাওয়ার কারণ। রাহেলা অবশ্য ছেলের যাওয়ার একটা কারণ আন্দাজ করে বলল, হয়তো জরুরি কাজ মনে পড়েছে তাই চলে গেল। অনেক ব্যস্ত তো আমার ছেলে। সকালে যায় আর আসে সেই রাতে। হবেই বা না কেন ব্যস্ত বলো? কত বড় ব্যারিস্টার আমার রাফসান। আঞ্জুকে শুনিয়ে শুনিয়ে ছেলের সুনাম করে নিল আকারে ইঙ্গিতে রাহেলা। এটা সে অন্য কারো সামনে তেমন একটা করে না। আঞ্জুর সামনে করল। কারণ আঞ্জু একসময় তাকে খোঁটা দিয়েছিল। স্বামীর সম্পদ, ক্ষমতা নিয়ে কত কথাই শুনিয়েছে তাদের এই আঞ্জু। আজ সুযোগ বুঝে রাহেলাও শোধ নিল। আঞ্জু উপরে উপরে হাসলেও মনে মনে স্বামীর উপর রাগ ঝাড়ে। তার কারণেই আঞ্জু আজ ছোট হলো। কি দরকার ছিল এদের এই বাড়ি আনার? আসছি বলে খাবার টেবিল ছাড়ে আঞ্জু। রাহেলা মুচকি মুচকি হাসে আঞ্জুর যাওয়ার পথে চেয়ে। করিডোরের শেষ মাথায় এসে রাফসান মুখের পিঠাটুকু থুথু করে ফেলে দিল। রাফসানের একদম পছন্দ নয় দুশ্চরিত্র গোছের লোক। সেটা হোক ছেলে কিংবা মেয়ে। প্রচণ্ড ঘৃণা হয় তাদের উপর। আজও হচ্ছে এই আহনাফ আর নীরার উপর। সামনাসামনি একসাথে পেলে হয় দুটোকে আবার আচ্ছামতো শায়েস্তা করে ছাড়বে। পাক পৃথিবীটা নাপাক করে ছাড়ে এসব দুশ্চরিত্রের দল। রাগে রাফসানের কপালের রগ দপদপ করছে। রাফসান যা ভেবেছিল তাই হলো। রইস চৌধুরী রাফসানকে এখানে ডেকেছে তার ডান হাত বাবলুর জামিনের ব্যাপারে। রাফসান তৎক্ষণাৎ হানা কিছু বলেনি। স্থানীয় থানায় খোঁজ নিতে এসে জানতে পেরেছে বাবলু দাগী আসামি। তার নামে খুন, বলপ্রয়োগ, ভাঙচুর সহ কয়েকটি মামলা রয়েছে। রাফসান চুপচাপ থানার বাইরে এসে দাঁড়ায়। মনে মনে এক প্রকার ঠান নিয়েছে আজই চলে যাবে চট্টগ্রাম। রইস চৌধুরী বা তার পরিবারকে রাফসানের কোনোকালেই পছন্দ ছিল না। আজ তো নিজের উপরই রাগ হচ্ছে। কেন সে এলো এখানে? মায়ের কথায় এখানে আসা উচিত হয়নি তার। থানার ডান দিকে দৃষ্টি সরাতেই অদূরে একটা মেয়ের উপর চোখ পড়ে। মেয়েটা ক্ষিপ্ত মেজাজে কনস্টেবলের সাথে তর্ক করছে। তাদেরকে ঘিরে উৎসুক জনতার ভিড়। রাফসান এগিয়ে যায় সেদিকে। যত এগোয় ততই মেয়েটির কথা স্পষ্ট শুনতে পায়। দেখুন, সহজভাবে বলছি, মেয়েটির ঠিকানা আমাকে দিন। মেয়েটি তর্জনী তুলে বলে, আমি কোনো মাইয়া টাইয়া চিনি না। জানতো হুদাই ডেলি ডেলি আইয়া ক্যাচাল করে। কনস্টেবল বিরক্ত প্রকাশ করে। তাহলে আপনি দেবেন না ঠিকানা? মেয়েটি বলল,
বললাম তো কার কথা কন চিনি না আমি। থানার সামনে এমনে গ্যাঞ্জাম করলে জেলে ভরে দেব। কনস্টেবল রেগে গিয়ে বলল। মেয়েটি তাচ্ছিল্যের হাসি হেসে সে রাগ মোটেও পাত্তা দিল না। দ্বিগুণ ভেজে বলল, কাকে ভয় দেখান আপনি? জানেন আমি কে? সাংবাদিক। লুক। গলায় ঝুলানো আইডি প্রুফও দেখিয়ে বলে। গলা চড়িয়ে আবার বলে, নেক্সট টাইম জেলে ভরার থ্রেট অন্য কাউকে দিয়েন। কত বড় শয়তান এইগুলো ভাবা যায়? একটা অসহায় মেয়েকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। ঠিকানা লুকিয়ে আপনার ওই বাপগুলো বাঁচতে পারবে আইনের হাত থেকে? নো ওয়ে। এই মেহের শবকটাকে খুঁজে কোটে তুলবে। মেয়েদের ভোগবিলাসের বস্তু ভাবা, তাই না? 3 দিন। এই 3 দিনের মধ্যে খুঁজে বের করব ওই মেয়েকে আমি। তারপর দেখবেন কি করি আপনাদের। মেয়েটা তুড়ি বাজিয়ে বলে। এমন মারকুটে সাহসী মেয়ে জীবনে প্রথম দেখল রাফসান। মেয়েটির পার্সোনালিটি বেশ মুগ্ধ করল তাকে। মেয়েটি রাস্তার উল্টো পাশে রাখা বাইকে চড়ে বসল। জিন্স, টপস আর গলায় ঝুলানো ওড়না পরিহিতা মেয়েটি হেলমেট, কালো সানগ্লাস পরে বাইক ছুটিয়ে চলে গেল দৃষ্টি সীমানার বাইরে। রাফসান এ বিষয়ে কাউকে জিজ্ঞেস করবে ভেবে একটা চায়ের টঙে গিয়ে বসল। চায়ের টংটা থানার মুখোমুখি। রাফসানকে কিছু জিজ্ঞেস করা লাগলো না আগ বাড়িয়ে। সে চায় চুমুক দিতে দিতে শুনল সেই ঘটনা। একজন মুরব্বি গোছের লোক টঙে বসে সবাইকে উদ্দেশ্যে করে ঘটনাটা এভাবে বর্ণনা করল, পার্শ্ববর্তী মহল্লার এক স্কুল মাস্টারের মেয়েকে গত মাসে তুলে নিয়ে যায় কিছু গুন্ডারা। গুন্ডা বলতে ওই মহল্লার প্রভাবশালীর পুত্র। মেয়েটাকে বেশ কমাস ধরে নাকি উত্ত্যক্ত করে আসছিল ছেলেটা। মেয়েটা একদিন ধৈর্যহারা হয়ে চর বসিয়ে দেয় গালে। ব্যাস হয়ে গেল মহাভারত অশুদ্ধ ছেলেটার জন্য। একটা চর খেয়ে তার জাত গেল অবস্থা। জাত কি করে ফিরাবে? মেয়েটাকে রেপ করে? ভালোবাসার এই নমুনা। এই নাকি ভালোবাসা বুঝছো তোমরা? আমাদের জামানায় ভালোবাসা মানেই চোখাচোখি, মুচকি হাসা, প্রত্যাখ্যানেও মধুর বেদনা ছিল। আর এখন মুখেও আনা যায় না এদের কথা। যাক, যেটা বলছিলাম, মেয়েটা ধর্ষণ হলো তো হলো, আবার সমাজের যত লাঞ্ছনা সব তার মাথায় ঢালা হলো। মেয়েটার বাবা শিক্ষক হয়েও সম্মান বাঁচাতে হাতে পায়ে ধরে ওই পশুদের কাছেই মেয়েকে দিয়ে এলো। প্রভাবশালী লোক বলে ভয় দেখিয়ে সবার মুখ বন্ধ করে রেখেছে। এসব আমার শোনা কথা। তবে সত্য 100 ভাগ। এই যে সাংবাদিক মেয়ে দেখলে, এরা গোপনে খবর পেয়েছিল মেয়েটার ব্যাপারে। কিন্তু সত্যিটা উদ্ঘাটনের আগেই মেয়েটা গায়েব। মেয়েটাকে যেহেতু পাওয়া যাচ্ছে না, তাই আসল অপরাধীও আড়ালে। সব মানুষ স্বার্থপর না, বুঝলাম ইয়ারা। সব যদি স্বার্থপর হবে তাহলে এই মেয়েটা কেন এতদূর থেকে ছুটে এলো? রেপ হওয়া মেয়েটাকে তো ও চেনেও না। তবুও দেখ কত মায়া। আর আমরা সবচেয়ে চেয়ে ভবের লীলাখেলা দেখছি। বয়স্ক লোকটি দীর্ঘশ্বাস ছাড়ে। রাফসান আরও কিছুক্ষণ নীরবে বসে তাদের কথা শোনে। কেউ মেয়েটার সঠিক ঠিকানা বলতে পারল না। সবাই বলছে এর কাছে শুনেছি, ওর কাছে শুনেছি। হতাশ হয়ে চলে আসে সেখান থেকে রাফসান। তার নিজেরও যথেষ্ট খারাপ লাগছে মেয়েটির জন্য। মেয়েটি কি অবস্থায় আছে কে জানে? সন্ধ্যার আজান দিচ্ছে মসজিদের মাইকে। চারপাশে ধীরে ধীরে নামছে আধার আগমনের নিস্তব্ধতা। রান্নাঘরে বসে আছি জ্বলন্ত চুলার সামনে। গতকাল রাতের পর শরীরটা বুঝি চলছেই না আমার। আহনাফের সাথে দুপুরে দেখা হয় খাবার টেবিলে। হাবভাবে বুঝাল রাতের ঘটনার জন্য সে অনুতপ্ত। আমি মনে মনে হাসলাম। তার এসব উতলে ওঠা ভালোবাসা দেখলে ঘৃণা হয় আমার, প্রচণ্ড ঘৃণা। কিন্তু বলতে পারি না নিজের অসহায় অবস্থার কথা ভেবে। গত রাতে যে পাশবিকতা দেখিয়েছিল, তা পশুতেও করে না সমগোত্রীয় কারো সাথে। অথচ তার দাবি আমি তার স্ত্রী। স্বামী স্ত্রী তো একে অপরের আভূষণ। তবে আমাকে বারবার লাঞ্ছনায় বিবস্ত্র করতে তার কেন লজ্জা হয় না? মনে মনে ক্ষিপ্ত হলেও বাহ্যিকভাবে ঠান্ডা টলমলে জল হয়ে রইলাম। দুপুরে তার ভাই ছিল না বাসায়। মামিও রুমে বসেছিল শাশুড়ির সাথে।
আর আমার শ্বশুর তো সারাদিন বাড়িতে তেমন থাকেন না, সেই রাতে আসেন। আহনাফ এই সুযোগে খাবার টেবিলে ডেকেছিল তার অনুতপ্ততা বোঝাতে। আমিও জাহির করলাম বুঝেছি, ক্ষমাও করেছি। নিজ হাতে খাবার বেড়ে দেওয়ার সময় আমার হাতটা ধরে সে দয়াপরবশ হয়ে বলে, অনেক শুকিয়ে গেছিস রে তুই নীরা। কষ্ট মনে হয় বেশিই দিয়ে ফেলেছি। কি করব বল, তোর অতীত ব্যবহার মনে পড়লে মাথা ঠিক থাকে না। বুঝিসই তো কেন এমন করি। আমি ঘাড় নাড়ালাম, বললাম, জি। আহনাফ বলল, তাহলে আমার ব্যবহারে কষ্ট নিস না প্লিজ। যা হয়েছে ভুলে যা। এই 3 মাস কেন, পুরোটা জীবন আমি তোকে স্ত্রীর মর্যাদা দিয়ে কাছে রাখব। আব্বার সাথে কথা হয়েছে আমার, আব্বাও তোকে মন থেকে মেনে নিয়েছে। অতীত ভুলে যাওয়াটাই আমাদের জন্য ভালো হবে। কি বলিস? আমার দেওয়া সামান্য একটা চর ভুলতে পারেননি আজ পর্যন্ত আপনি আহনাফ। আর আমি তো আপনার আঘাতে ক্ষত বিক্ষত ভিতর বাহির। এত সহজে ভুলে যাব সব? কি করে বলে দিন সে উপায়? এত অসম্মান, লাঞ্ছনা, গঞ্জনা কি করে ভুলব? কি রে চুপ করে আছিস যে? মন থেকে মেনে নিবি তো সব? জি। আমি শুকনো হাসি হেসে জবাব দিলাম। আহনাফ তা দেখে স্বস্তি ফেলল। বলল, ছোটবেলা থেকেই রাগ আমার বেশি বুঝলি নীরা। তোকে কিন্তু মন থেকে চেয়েছিলাম আমি। এখনো চাই। তোর একটা ভুল আমাদের সবকিছু উল্ট পালট করে দিল। সেদিন যদি এমন করেই চুপচাপ সব মেনে নিতি, তবে এত কিছু হতো না। আহনাফের কথা শুনে স্থির চোখে চেয়ে রইলাম নিচে। ভাবলাম সব দোষ কি আমার তবে? সেদিন কি প্রতিবাদ করে ভুল করেছিলাম? নাকি আজ ভুল করলাম সব নীরবে মেনে? কোনটা সঠিক? আহনাফ অনেক কিছু বলতে থাকল। তার সবই ছিল আমাকে আর তাকে ঘিরে। আমি নীরবে শুনছিলাম আর নিভৃতে জল মুছছিলাম চোখের। খাবার শেষে বাইরে যাওয়ার আগে তার তথাকথিত ভালোবাসা দিল আমাকে দুবাহুতে জড়িয়ে নিয়ে বলল বিকেলে আমার জন্য ওষুধ নিয়ে আসবে। বিকেল গড়িয়ে সন্ধ্যা এখন। না তার আছে খবর, না তার কথার। দুর্বল শরীরে রাতের রান্না শেষ করে টেবিলে সাজিয়ে রাখছিলাম সেসব। হঠাৎই মাথাটা ঘুরে উঠল। পরেই যেতাম আহনাফের মামি না ধরলে। উদ্বিগ্ন স্বরে বললেন, এই মেয়ে পরেই তো যেতে না ধরলে। অসুস্থ নাকি? আমি বললাম, না। মিথ্যা বলো কেন? তোমাকে দেখলে যে কেউ বলবে তুমি অসুস্থ। তিনি বললেন, না আমি ঠিক আছি। আমি আসি। এই দাঁড়াও। কথার মাঝখানে যাও কই? জরিনার মতোই বেয়াদব দেখছি তুমি। এদিকে আসো। আহনাফের মামির ধমকে চুপচাপ তার সামনে এসে দাঁড়ালাম। তিনি সূক্ষ্ম চোখে আমার আপাদমস্তক দেখে বললেন, এসব রান্না তুমি করেছ? জি। সকাল এবং দুপুরের রান্নাও? জি। আমার দিকে ভ্রুকুটি তাকিয়ে বসলেন চেয়ারে। কপালে ভাঁজ ফেলে কিছু ভেবে ফের বললেন, তোমার নামই নীরা তাহলে? জি। এত জি হুজুর, জি হুজুর করছো কেন? অতি ভক্তি চোরের লক্ষণ জানো তো? এবার আর কিছুই বললাম না আমি, মাথা নিচু করে রইলাম। আহনাফের মামি সামনে রাখা খাবারের বাটি থেকে কিছু খাবার টেস্ট করলেন। খাবার মুখে দিতেই তার মুখ উজ্জ্বল হয়ে উঠল। বিগলিত গলায় বললেন, বাহ! রান্নার হাত তো দারুণ তোমার। কার কাছে শিখেছ? আম্মুর কাছ থেকে। তুমি নাকি এতিম? ওহ বুঝেছি। অনেক আগে থেকেই এসব শিখেছ তাই না? আমি এতিম না, তেমন গরিবও না। মেয়েরা এতিম, গরিব হলেই কি রান্না আগেভাগে শেখে? আমাকে এতিম বলায় রেগে গেলাম আমি। কি বললাম হুঁশও নেই। এতিম শব্দটা শুনে কান্না এলো। ফুঁপাতে লাগলাম। আমার ব্যবহারে জ্বলে উঠলেন তিনি। বললেন, আবার মিথ্যা বলো? সকালেই শুনলাম তুমি এতিম আর এখন বলছো তুমি এতিম নও। মিথ্যা শুনেছি আমি তাহলে? হ্যাঁ। আমি জোর গলায় জবাব দিলাম। কষ্ট, ক্ষোভ সমস্ত আমার চোখে টলমল করছে। আমার চোখের ভাষা বুঝল কিনা জানি না। চুপ করে গেলেন তিনি কিছু সময় বাদে নরম সুরে বললেন, তাহলে তুমি এতিম নও? না। জরিনা তোমার কি হয়? খালা। আপন খালা? না তো।
কপাল কুঞ্চিত করে জবাব দিলাম। আহনাফের মামি একদৃষ্টিতে তাকিয়ে রইলেন আমার দিকে। আমি তার নীরবতা দেখে বললাম, আমি কি যেতে পারি? যাও। দুকদম এগোতেই আবার ডাকলেন তিনি। শীতল গলায় ডেকে বললেন, তুমি কি রাগ করেছ আমার উপর নীরা? আমি এখন কারো উপর রাগ করি না। রাগ করার অধিকার আমার আর নেই। কথাটা বলে চলে এলাম রুমে। খুব কান্না পাচ্ছে আমার। সবাই এমন কেন করে আমার সাথে? আমিও যে একটা মানুষ, কেন সবাই ভুলে যায়? আমার কষ্ট কেউ দেখে না। কেউ না। দরজায় খট আওয়াজে পাশ ফিরে চোখ খুললাম আমি। কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে গেছি খেয়ালই নেই। খালাকে দেখে ক্লান্ত, অবিশ্রান্ত শরীরে উঠে বসলাম। খালাকে এই মুহূর্তে দেখাচ্ছে ঝড়ে বিধ্বস্ত পালতোলা নৌকার মতো। শাড়ির আঁচল শরীরে এলোমেলো প্যাঁচানো, চুলের অবস্থাও উস্কো খুস্কো। চোখের তারা দুটো স্থির খালার। আমার পাশে বসে দাঁত বের করে হাসতে লাগলো। অশরীরী ভর করলে যেমন ভয়ঙ্কর হাসি হাসে মানুষ, ঠিক তেমন করে হাসছে খালা। আমার লোম দাঁড়িয়ে গেল তার সে হাসি দেখে। ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে খালা? কই ছিলে সকাল থেকে? অনেক কিছু হইছে রে নীরা। শুনবি কি কি হইছে? থমথমে গলায় বলল খালা। মনে মনে ভয় পেলাম কিন্তু খালাকে বুঝতে দিলাম না। বললাম, বলো। তার আগে কিছু খেয়ে নাও। সারাদিন তো কিছুই খাওনি তুমি। বসো, খাবার নিয়ে আসছি। আমি উঠতে পারলাম না। খালা শক্ত করে আমার শীর্ণ হাতের কবজি ধরে রেখেছে। ব্যথা লাগছে তবুও হাসলাম। বললাম, কি হয়েছে খালা? কিছু বলবে? হ। তুই না শুনতে চাইলি কি কি হইছে? শোন। খালা চাপা স্বরে বলল, খেয়ে নাও তারপর শুনি। আমি বললাম, কি খামু? চোখ বড় করে জিজ্ঞেস করল খালা। ভাত, মাছ, মাংসের তরকারিও আছে। যা বলবে এনে দেব। বলো কি খাবে? রক্ত খামু। আহনাফের রক্ত খামু। আয়না দিবি? দিবি আয়না? অপ্রকৃতিস্থের মতো হাত বাড়ায় খালা। ভয়ে দূরে সরে যায় আমি। একটু উঁচু গলায় বলি, এসব কি বলো খালা? ভয় দেখাচ্ছ কেন? আমার কিন্তু এসব ভাল লাগছে না। সরো তুমি। খালা খিকখিক করে হাসে। আমার দিকে ঝুঁকে ফিসফিস করে বলে, মোর জ্বালা। ভয় কিসের লো এত? তোর তো সব শেষ করে দিছে এই শুয়ারের বাচ্চা। তাও ভয় পাস? কি হারানোর ভয় তোর? জীবন? হা, হা, হা। মরবি না কোনোদিন? মরতে তো হইবই একদিন, তাইলে ভয় পাস কেন লো ছেড়ি? আমারে দেখ। আমিও তো আরেকটা নীরা। তয় তোর মতো ভীত না। ওত পাইকতা আছি। শিকার নাগাল মতো আইলেই ছিঁড়া রক্ত বাইর কইরা খাইয়ালামু। রক্ত খামু কেন জানোস? খালা ড্যাবড্যাবিয়ে চেয়ে প্রশ্ন করে। খালার আচরণ আর কথা শুনে ভয়ে আমার কলিজা শুকিয়ে এতটুকু ফ্যাকাশে মুখে আতঙ্কিত চোখে ঘাড় নাড়ালাম। খালার ভয়ঙ্কর চেহারা হঠাৎ বিমর্ষ হয়ে গেল। নাক টেনে টেনে কাঁদছে খালা। আমি অবাক চোখে চেয়ে আছি। অনেকক্ষণ কেঁদে খালা রক্তবর্ণ চোখে ফের আমার দিকে তাকায়। রাগমিশ্রিত স্বরে বলে, আমি কাউরে ছাড়ুম না। কাউরে না। আমার ওট্টুকুনি দুধের পোলাডারে পানিতে চুবাইয়া মারল এরা। আমারে কি কয় ওই শুয়ার বুইরা খাটাস জানোস? তুই কেমনে জানবি? তুই তো ছিলি না। আমার শরীরটা খুবলাইয়া খাইছে এই কুত্তার বাচ্চা। আমার এই পেটে একটা পোলা আইলোর কারণে। খালা আঁচল সরিয়ে পেটে হাত বুলাতে লাগলো। চোখের জলে বুক ভাসিয়ে পুনরায় বলল, আমি কি ইচ্ছা কইরা আনছি পোলাডারে কনিরা? আমার কান্না আসছে খালার কান্না দেখে। কাঁদতে কাঁদতে আমি আবার ঘাড় নাড়ালাম। খালা খেকিয়ে উঠল। বলল, আমারে দিনরাত খাডাইয়া খাডাইয়া যখন পোলাডা মারতে পারল না জামাই বউ, তখন আরেক ফন্দি করল। আমার চাঁদের লাহান পোলাডা। কি যে সুন্দর সুরত আল্লাহ দিছিল। 3টা বছর যাইতে না যাইতে পানিতে ফালাইয়া চুবাইয়া মারল। সবাইরে কইল একলা একলা ডুইবা মরছে। পোলারে আমি ঘরে দরজা বন্ধ করে রাইখা গেছিলাম। তাইলে পানিতে ডুববো কেমনে তুই ক? আমার পোলা আমারে কইছে। কি কইছে জানোস? কইছে, ও মা,
এরাই আমারে ডুবাইয়া মারছে গো। এরাই আমারে মারছে। এগো তুমি ছাড়বা না। শাস্তি দিবা। কঠিন শাস্তি। আমি আমার পোলারা কথা দিছি বুঝলি? কি কথা দিছি তোরে কমু না আমি। আমার পোলা মানা করছে কাউরে কইতে। খালা ঘর কাঁপিয়ে হাসছে। শুধু তার ঠোঁট দুটোই হাসছে। চোখে বানের জল। বাঁধ ভাঙা বানের জল। কত কিছু ভাসিয়ে নেবে এ বানের জল তার আন্দাজ করা ভার। চলবে।